বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি দেখেন। এবং আজকে আমরা আলোচনা করব বিশেষ ক্ষেত্রে মকদ্দমা। তো প্রথমে যদি দেখি যে সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক মকদ্দমা বা তাদের বিরুদ্ধে মকদ্দমা, দেখেন ধারা আছে 79 থেকে 81, আন্ডারলাইন করেন, এবং আদেশ 27। শুধু এই লাইন থেকেও প্রশ্ন হতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক মকদ্দমা বা তাদের বিরুদ্ধে মামলা কত আদেশে আছে? কত আদেশ? 27 আদেশ। আমাকে পার্টিকুলারলি একটা বিজিএস পরীক্ষার ভাই প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন সৈয়দ মাহমুদ হোসেন, উনি আমারে জিজ্ঞাসা করছে এই ভাইবাতে, বলেন যে সরকার কর্তৃক মামলা করে দেওয়ানি কার্যবিধির কত আদেশে আছে? কত আদেশ? 27 আদেশে। সরকার কর্তৃক মামলা করলে বা সরকারের বিরুদ্ধে এই যে বিধিবিধান কত আদেশে আছে? 27 আদেশে আছে। ধারা কত? 79 থেকে 81। এরপরে দেখেন সংস্থা কর্তৃক বা সংস্থার বিরুদ্ধে মকদ্দমা, আদেশ 29, আন্ডারলাইন করেন। সংস্থা, বাংলাদেশ বার কাউন্সিল একটা সংস্থা, জীবন বীমা কর্পোরেশন একটা সংস্থা, যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় একটা কি সংস্থা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা সংস্থা। তাহলে এই সংস্থা তারা যদি মামলা করে এবং তাদের বিরুদ্ধে যদি মামলা করে, তাহলে কত আদেশের বিধান অনুসরণ করা হবে? 29। তাহলে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে 27, সংস্থা কর্তৃক বা সংস্থার বিরুদ্ধে কত আদেশ? 29। এরপরে দেখেন বিদেশি রাষ্ট্র বিদেশি নাগরিক কর্তৃক মকদ্দমা। বিদেশি রাষ্ট্র বিদেশি নাগরিক মামলা তারা কোথায় করবে? বিদেশি আদালতে না, বাংলাদেশি দেওয়ানি আদালতে। আছে কত? 83, 84, 85, 86 ও কত? 87। এরপরে যেটা ইম্পর্টেন্ট দেখেন, আন্ডারলাইন করেন, শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোন প্রশ্ন জড়িত মকদ্দমা। শাসনতান্ত্রিক শব্দটা গোল দিয়া লেখেন যে সংবিধান। সংবিধান, শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোন কোন প্রশ্ন জড়িত মকদ্দমা, আদেশ কত? 27 ক। এটার অর্থ কি? মানে শাসনতান্ত্রিক আইন হচ্ছে বাংলাদেশ সংবিধান রিলেটেড কোন মামলা যদি এই যে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ, এই 5টা আদালতে তো মামলা করা যায়। কয়টা আদালতে? 4টা। কোন আদালতে যদি সংবিধান রিলেটেড কোনো প্রশ্ন জড়িত থাকে, তাহলে সেই মামলা কিভাবে নিষ্পত্তি করা হবে এটা বলা আছে কত? 27 ক। আর ইংরেজিতে যদি বলি 27A, 27A। তাহলে সরকার বা সরকারের পক্ষে বা বিরুদ্ধে 27, আর শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা রিলেটেড 27 ক। 27 ক। কর্পোরেশন বা কর্পোরেশনের পক্ষে বিপক্ষে কত আদেশ? 29। এরপরে দেখেন নাবালক বা বিকৃত মস্তিষ্ক লেখা আছে, অ্যাকচুয়ালি হবে মস্তিষ্ক। কি হবে? মস্তিষ্ক। নাবালক বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তি কর্তৃক বা বিরুদ্ধে মামলা, আদেশ কত? 32। মানে একজন নাবালক যদি মামলা করে বা নাবালকের বিরুদ্ধে যদি মামলা করে, তাহলে কত আদেশ অনুসরণ করা হবে? 32। তারপরে দেখেন নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, আদেশ কত? 33। স্বার্থবিহীন মামলা, ইন্টারপ্লিডার সুট, আদেশ কত? 35। তো এইগুলা আপনার মোটামুটি মনে আপনার যে মুখস্থই করতে হবে এমন কোনো কথা নাই। আমি এই যে বারবার বলতেছি, শুনবেন বা বাসায় গিয়ে বারবার পড়বেন, আপনার মনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইনশাল্লাহ গেঁথে ফেলবে আল্লাহ। তবে এমন করবেন না যে মুখস্থ না করা পর্যন্ত টেবিল থেকে উঠবো না, এরকম যেন না হয়। তা আমরা এই বিষয়গুলো একটু সংক্ষেপে পড়বো। সবার প্রথমে চলে আসি, দেখেন 79 থেকে 81 ধারা, আদেশ কত? 27। সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক মকদ্দমা বা তাদের বিরুদ্ধে মকদ্দমা। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 79 থেকে 81 ধারায় এবং 27 আদেশে সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক মকদ্দমা বা তাদের বিরুদ্ধে মকদ্দমা সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে কত আদেশ? 27। সর্বপ্রথম আমরা দেখি সরকার কর্তৃক বা বিরুদ্ধে মকদ্দমা, ধারা 79। 79 ধারায় আসলে কি আছে? দেওয়ানি কার্যবিধির 79 ধারা
বাংলাদেশ সংবিধানের 146 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ নামে, আন্ডারলাইন করেন এখান থেকে, বাংলাদেশ নামে বাংলাদেশ সরকার মামলা করতে পারে বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায়। মানে সরকার যদি মামলা করে, বাদী হবে কে? বাংলাদেশ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যদি মামলা করে, বাদী হবে কে? বাংলাদেশ। তার মানে পক্ষে করুক বিপক্ষে করুক, সরকারের পক্ষে বিপক্ষে হলে নাম হবে কি? বাংলাদেশ। কত ধারায় বলেছে? ৭৯ ধারা ৭৯। আর বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 143 অনুচ্ছেদ। সরকার কর্তৃক মোকদ্দমার ক্ষেত্রে এই যে দেখেন, সরকার কর্তৃক মোকদ্দমার ক্ষেত্রে বাদী হিসেবে কর্তৃপক্ষের নাম হবে কি? বাংলাদেশ। এবং সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী হিসেবে কর্তৃপক্ষের নাম হবে বাংলাদেশ। অর্থাৎ সরকার কর্তৃক মোকদ্দমার ক্ষেত্রে বাদী হিসেবে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী হিসেবে বাংলাদেশের নাম ব্যবহার করতে হবে। সো আপনি যেটা এখানে মনে রাখবেন সেটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষে বা বিপক্ষে যদি মামলা করে, নাম হবে বাংলাদেশ। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? ৭৯ ধারা। ৭৯, এতটুকু যেন মনে থাকে। এরপরে আমরা চলে এসে ৮০ ধারা, নোটিশ প্রদান। দেখেন ৮০ ধারার যে বিধানটা, এটা আমরা এর আগে পড়ছি। আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই। সেটা হলো সরকারের বিরুদ্ধে যদি কেউ মামলা করে, তাহলে সরকারের নোটিশ দিতে হবে 2 মাস আগে। 2 মাস আগে। যদি 2 মাস আগে নোটিশ দেয়, তাহলে সরকার লিখিত জবাবের জন্য সময় পাবে 60 কার্য দিবস। আর যদি নোটিশ না দিয়ে আপনি মামলা করেন, তাহলে সরকার সময় পাবে সর্বনিম্ন 3 মাস। মানে ইচ্ছা করলে আরো বেশি সময় পাবে। এখন যদি বলে, এই যে একটু পড়ি, দেখেন আগে পড়ি, সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে, আন্ডারলাইন করবেন, রেলওয়ে বিষয় সংক্রান্ত মামলা ছাড়া। কি মামলা ছাড়া? রেলওয়ে বিষয় সংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য মামলার ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, সরকারের সচিব বা জেলা কালেক্টর বরাবর একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে রেলওয়ে সংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য মামলার ক্ষেত্রে সরকারের সচিব বা জেলা কালেক্টর বরাবর, বা রেলওয়ে বিষয় সংক্রান্ত মামলার ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, রেলওয়ে জেনারেল ম্যানেজার। এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে সরকারের আচ্ছা পড়ি আগে, রেলওয়ে জেনারেল ম্যানেজার বরাবর মোকদ্দমা দায়েরের গোল দিবেন 2 মাস পূর্বে নোটিশ পাঠাতে হবে। 2 মাস পূর্বে গোল দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সরকারের বিরুদ্ধে মামলা করলে কারে নোটিশ দিতে হবে? সরকারের সচিব আর অথবা কে? জেলা কালেক্টর। যদি জেলা পর্যায়ে সরকারের বিরুদ্ধে মামলা করেন, তাহলে জেলা পর্যায়ে সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হচ্ছে জেলা কালেক্টর। বুঝছেন? উনি একজন উপসচিব পদমর্যাদার একজন ব্যক্তি, ডেপুটি সেক্রেটারি। আর জাতীয় পর্যায়ে হলে কে? সচিব। আর রেলওয়ে রিলেটেড মামলা হলে, রেলওয়ে যদিও রেলওয়ে কর্তৃপক্ষ যদিও সরকার, বাট এনাদের বলেই দিছে যে স্পেসিফিক ভাবে অমুক রেই নোটিশটা দিতে হবে কারে? রেলওয়ে জেনারেল ম্যানেজার। সো ইম্পর্টেন্ট। এটা কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে। তারপরে দেখেন, নোটিশ প্রদানের 2 মাস পর সরকার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হবে। তবে বাদী পক্ষ কোনো প্রকার লিখিত বিজ্ঞপ্তি ছাড়া সরকার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলে আদালত সরকারকে লিখিত বিবৃতি পেশ করতে গোল দেবেন সর্বনিম্ন 3 মাস। এটা গোল দেন, নট লেস দেন 3 মান্থস মঞ্জুর করবে। অনেকে সর্বনিম্ন কথাটা বুঝেন না। সর্বনিম্ন মানে হলো, যদি আপনি এই 2 মাস আগে নোটিশ না দিয়ে সরকার বিরুদ্ধে মামলা করেন, তাহলে সময় পাবে, সরকারের লিখিত জবাবের সময় দিবে অ্যাটলিস্ট 3 মাস, আরো বেশি দিতে পারে। 3 মাসের কম কখনো দিবে না। বুঝতে পেরেছেন? তো তাহলে ৮০ ধারায় আমরা যে বিষয়গুলো মনে রাখবো সেটা হলো যে সরকারের বিরুদ্ধে মামলা হলেই কি সবসময় মামলা করতে হবে কার বিরুদ্ধে? সচিব বা জেলা কালেক্টর। আর কোনটার ক্ষেত্রে? জেনারেল ম্যানেজারে দিতে হবে, রেলওয়ের জেনারেল ম্যানেজারে দিতে হবে। কত ধারায় বলছে? ৮০ ধারায়। এরপরে দেখেন যে সরকারের বিরুদ্ধে প্রদত্ত ডিক্রি, সরকারের বিরুদ্ধে আন্ডারলাইন করেন, প্রদত্ত ডিক্রি সরকার কতদিনের মধ্যে মিটাবে তা আদালত নির্দিষ্ট করে দিবে। এবং যদি উক্ত সময় ডিক্রিটি মেটানো না হয়,
তাহলে আদালত সরকার বরাবর রিপোর্ট করবে। দেখেন আমরা জানি যে দেওয়ানি মামলায় ডিক্রি পাবার পরে ডিক্রির ফল ভোগ করার জন্য কি করতে হয়? জারি মামলা করতে হয়, মনে আছে? বিশাল একটা আদেশ পড়ছি, কত আদেশ? 21 আদেশ। তো এই জায়গায় আপনার সরকারের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে প্রথমেই জারি মামলা করার প্রয়োজন নাই। আগে আপনি সরকার বিরুদ্ধে মামলা জিতছেন, আদালত সরকারে বলে দিবে যে আপনি এতদিনের মধ্যে এই যে ডিক্রিদার তার দাবি দেওয়া কি মিটাবে। বুঝতে পারছেন? যদি মিটানো না হয় তাহলে আদালত সরকার বরাবর কি করবে? রিপোর্ট করবে। যদি ডিক্রিটি এমন রিপোর্টের পরেও, আন্ডারলাইন করেন, 3 মাস পরেও নিষ্পত্তি থাকে, প্রথমত মিটানো হয় নাই, আদালত রিপোর্ট দিচ্ছে সরকার বরাবর, তারপরেও মিটাই নাই, 3 মাস পর পর অনিষ্পত্তি থাকে, তাহলে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী ডিক্রি জারি করতে পারে। তারপরে যাবে হলো জারি কার্যক্রমে। তাহলে সরকারের বিরুদ্ধে সাথে সাথে জারি কার্যক্রমে যাওয়ার প্রয়োজন নাই। আগে বলবে সরকারে, তারপর রিপোর্ট করবে। রিপোর্ট প্রদানের কয় মাস পরে? 3 মাস পরে। যদি কোনো 3 মাস পরে যদি কোনো পদক্ষেপ না হয় তারপরে জারি মামলা করতে পারে। জেনে রাখা ভালো। দেখেন, সরকার কর্তৃক বা বিরুদ্ধে কোনো মকদ্দমা সরকার কর্তৃক উক্ত উদ্দেশ্যে নিযুক্ত ব্যক্তি কর্তৃক আর্জি বা লিখিত জবাব স্বাক্ষরিত হবে এবং সরকার কর্তৃক এই রূপে নিযুক্ত এবং মকদ্দমার তথ্যাবলী সম্পর্কে সুপরিচিত কোনো ব্যক্তি কর্তৃক সত্যতা প্রতিবেদন হবে। তো এটা আমরা জানি মোটামুটি। যদি ডিসি সাহেব যদি মামলা করে তাহলে বাদী সরকার, তাহলে সত্যতা প্রতিবেদন করবে কে? ডিসি সাহেব। বুঝছেন? তো যাই হোক, আমরা 79 এবং 80 দ্বারা পড়ে ফেলেছি। 79-তে হলো বাদী বা বিবাদীর নাম হবে বাংলাদেশ, আর 80-তে হলো সরকার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে নোটিশ দিতে হবে কয়দিন করবে? 2 মাস করবে। বুঝছেন? আমরা বিগত বছরের প্রশ্ন আসি। নির্মল এটা ধরেন, এটা ধরে জোরে পড়েন, 1 নম্বর প্রশ্নটা জোরে পড়েন। লিখিত লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে 1.5 সময় দেবে। 3 মাস। নোটিশ ছাড়া, দেখছেন? হুম। যদি নোটিশ ছাড়া দায়ের করে তাহলে আদালত সময় দিবে সর্বোচ্চ কতদিন? মানে সর্বনিম্ন 3 মাস, আরো বেশি দিতে পারে। আর এই সেম প্রশ্নটা যদি এইভাবে আসতো যে লিখিত নোটিশ সহ যদি সরকার বিরুদ্ধে মামলা করে, তাহলে উত্তর হতো 60 কার্য দিবস, সর্বোচ্চ 60 কার্য দিবস। বুঝছেন? আচ্ছা, তারপরেরটা পড়েন নির্মল, 2 নাম্বার। সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অনন্য অনন্য শব্দটা বললেন। অনন্য মানে হলো সর্বনিম্ন। অনন্য মানে কি? সর্বনিম্ন। সর্বনিম্ন। কেন 2 মাস? পড়েন, আগে পড়েন নির্মল, পড়েন। অনন্য কত দিনের সময় মঞ্জুর করবে? সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে, উপরের প্রশ্ন নিচের প্রশ্ন তো সেম, আগের দাও নোটিশ দেয় নাই, এটাও নোটিশ দেয় নাই, তাহলে কত সর্বনিম্ন কত দিনের সময় মঞ্জুর করবে? 3 মাস। আরো সময় দিতে পারে। বুঝছেন? সর্বনিম্ন 3 মাস, ইচ্ছা করলে আরো সময় দিতে পারে। এ পূর্ণ, বুঝছেন? 3 মাস বললেন কে? আচ্ছা, 2 মাস বললেন কে? না, নোটিশ দেয় নাই, এই তো প্রশ্নে ভুল করে ফেলবেন। স্যার এই অনন্য সর্বনিম্ন তো একই। হ্যাঁ, অনন্য সর্বনিম্ন নট লেস দেন একই কথা, কমপক্ষে। অনন্য সর্বনিম্ন কমপক্ষে, ইংরেজিতে বলেন নট লেস দেন। এই 4টা মানে একই কথা। আচ্ছা, তো আসেন আমরা ধারা 91টা দেখি। 91 ধারা আছে পাবলিক নুইসেন্স, গণ উপদ্রব বিষয় মকদ্দমা। পাবলিক নুইসেন্স দেওয়ানি কার্যবিধির কত ধারা আছে? 91। এটা একটু আশেপাশে লিখে রাখেন। দণ্ডবিধির লেখেন, দণ্ডবিধি দিয়ে লেখেন, দণ্ডবিধি সংজ্ঞা লেখেন 268। দণ্ডবিধি দিয়ে সংজ্ঞা লিখবেন কত? ধারা 268। আর শাস্তি লেখেন 290। শাস্তি কত লিখবেন? তাহলে যে জিনিসটা, যে গণ উপদ্রবটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে 91 ধারায়, দণ্ডবিধিতে সংজ্ঞা দিছে 268 ধারায়, শাস্তি বলছে 290 ধারায়। এছাড়া 268-তে সংজ্ঞা, 290-তে শাস্তি। আর এছাড়া একটু আশেপাশে লেখেন যে ফৌজদারি কার্যবিধিতে আছে 132 ক থেকে 143 পর্যন্ত। ফৌজদারি কার্যবিধিতে আছে
132 ক থেকে 143 পর্যন্ত। ফৌজদারি কার্যবিধিতে কত আছে? 132 থেকে 143 পর্যন্ত। দেখছেন এক জিনিস কত জায়গায় আছে। এখন গণ উপদ্রব বিষয়টা কি? গণ মানে কি? মানে জনগণ যেটা। আচ্ছা, গণ উপদ্রব মানে হলো যে আপনি এমন একটা কাজ করেছেন যে কাজের কারণে আপনার আশেপাশের লোকজন বিরক্ত হচ্ছে, এটাই বলে গণ উপদ্রব বা গণ উৎপাত। ইংরেজিতে বলে পাবলিক nuisance। মানে আপনার কাজের দরুন আশেপাশের লোকজনের কি হচ্ছে, সমস্যা হচ্ছে, এটারে বলে গণ উপদ্রব। দেখেন গণ উপদ্রব অনেক ভাবে হতে পারে। আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছি বা পড়বো, ওখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে ধরেন আপনি লাউড স্পিকারে রেগুলার গান বাজান একেবারে প্রতিদিন, এটার আশেপাশের লোকজনের কি হয়, সমস্যা হয়, গণ উপদ্রব বা গণ উৎপাত। বুঝছেন? আপনি বিল্ডিং এর কাজ করতেছেন কিন্তু আপনার যে নির্মাণ সামগ্রী এটা আপনি জনগণের চলাচলের রাস্তায় এমন ভাবে রাখছেন যে রাস্তা দিয়ে মানুষজনই চলাচল করতে পারতেছে না, এটা একজনের কি গণ উৎপাত। আপনি কুকুর পালন করেন, ওই কুকুর প্রায় আশেপাশের লোকজনরে কামড়ায়, এটা কি গণ উৎপাত। আপনি খাল নদী দখল করে দোকানপাট দিছেন, এটা কি গণ উৎপাত। এই যে যে ফুটপাত দখল করে না, ফুটপাত দখল করাও এক ধরনের কি গণ উৎপাত। বুঝতে পারছেন? তাহলে আপনার কাজের দরুন, দরুন মানে হলো জন্য, আপনার কাজের জন্য যদি আশেপাশের লোকজনের সমস্যা হয় তখন সেটাকে গণ উৎপাত বা গণ উপদ্রব বা পাবলিক nuisance হিসেবে আখ্যায়িত করা যাবে। এবং দেওয়ানি কার্যবিধিতে এই সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? 91 ধারায়। এখন এটা একটু পড়ি, দেখেন কি হয়েছে। আচ্ছা দেখেন, গণ উপদ্রবের ক্ষেত্রে গোল দিবেন অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল অথবা দুই বা ততোধিক ব্যক্তি, এই দুইটা জিনিস গোল দিবেন। গণ উপদ্রবের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল বা দুই বা ততোধিক ব্যক্তি, আন্ডারলাইন করবেন অ্যাটর্নি জেনারেলের লিখিত সম্মতিক্রমে কোনো বিশেষ ধরনের ক্ষতি না হয়ে থাকলেও কোনো ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মকদ্দমার পরিস্থিতির আলোকে অন্য কোনো যথাযথ প্রতিকারের দাবিতে একটি মকদ্দমা দায়ের করতে পারে। বুঝেন নাই কিছুই? এটার সহজ কথা হলো যে দেওয়ানি কার্যবিধিতে যদি আপনি গণ উৎপাতের মামলা করতে চান তাহলে এই মামলাটা করবে অ্যাটর্নি জেনারেল, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতিক্রমে দুই বা ততোধিক ব্যক্তি। তবে এই অনুমতিটা দিতে হবে কিভাবে? লিখিতভাবে। বুঝতে পারছেন? তাহলে সহজ কথা আবার মনে রাখতে হবে, এই জায়গায় যে জিনিসটা মনে রাখতে হবে যে গণ উৎপাত আছে কততে? 91। গণ উৎপাতের বিরুদ্ধে মামলা করতে পারবে কে? অ্যাটর্নি জেনারেল অথবা দুই বা ততোধিক ব্যক্তি। কার লিখিত সম্মতিক্রমে? অ্যাটর্নি জেনারেল। এতটুকু মনে রাখবেন, শেষ। আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, দেখেন গণ উৎপাত সংগঠনের ক্ষেত্রে মামলা করতে পারে কে? অ্যাটর্নি জেনারেল। 2 নম্বর দেখেন কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী পাবলিক nuisance প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারে? দেখছেন, পাবলিক nuisance প্রতিরোধে মানে গণ উৎপাত যাতে না হয় এই মর্মে নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারে অ্যাটর্নি জেনারেল। যদি অ্যাটর্নি জেনারেল না থাকতো এর পরিবর্তে আর কে হতো? দুই বা ততোধিক ব্যক্তি। নাকি ভাই? অনুমতি না, অবশ্যই পাবলিক, অবশ্যই অ্যাটর্নি জেনারেল অনুমতি। এখন অনেকে আবার জানেন না অ্যাটর্নি জেনারেল কে। অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন সহায়ক কর্মকর্তা। বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় এবং একজন অ্যাটর্নি জেনারেল হলেন আইনমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। বুঝতে পারছেন? তো সকল দেশের সকল উকিল সাহেবের আগে সবার আগে কথা বলার অধিকার আছে কার? অ্যাটর্নি জেনারেল। রাইট অফ প্রি অডিয়েন্স বলে, সবার আগে কথা বলার যে অধিকার, এই অধিকারকে কি বলে? রাইট অফ প্রি অডিয়েন্স। কার আছে? অ্যাটর্নি জেনারেল। আচ্ছা এবার দেখি ধারা 92, জনদাতব্য প্রতিষ্ঠান বিষয়ে মকদ্দমা, পাবলিক চ্যারিটিস। মানে আপনি জনকল্যাণে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সম্পর্কে বলছে। এটার বিষয়বস্তু হলো এরকম
যে জনকল্যাণে যে প্রতিষ্ঠানগুলো গঠন করা হয় সেটা বলে এক ধরনের ট্রাস্ট, বুঝছেন? ওই যে নাম শুনছেন না, জিয়া অরফানেজ ট্রাস্ট? জিয়া অরফানেজ ট্রাস্টের কাজ ছিল কি? অরফান শব্দের অর্থ কি? এতিম। তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের কাজ ছিল এতিম শিশুদের কল্যাণে কাজ করা। তো ওই ওই জিয়া অরফানেজ ট্রাস্টের যিনি ট্রাস্ট যিনি দেখাশোনা করেন তাকে বলে কি? ট্রাস্টি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে উনি ওই জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আছে এটা উনি কি করেছেন? আত্মসাৎ করেছেন। এ কারণে ওনার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। ফৌজদারি মামলায় ওনার 5 বছরের কারাদণ্ড হয়। কিছুদিন খাটার পরে ওই যে জেলখানা থেকে ওনার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে এই যে উনি মুক্তি পায় আর কি। বাট ওনার বিরুদ্ধে ওইটা তো ছিল ফৌজদারি মামলা, কিন্তু যদি পাবলিক ট্রাস্ট রিলেটেড ওনার বিরুদ্ধে যদি দেওয়ানি মামলা করে, তাহলে পাবলিক চ্যারিটিস রিলেটেড যে প্রতিষ্ঠান আছে এই মামলাগুলো দায়ের করবে সেই অ্যাটর্নি জেনারেল। কে করবে? অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি ক্রমে 2 বা ততোধিক ব্যক্তি। সো আমি মনে রাখবো, গণ উপদ্রব হোক বা জনদাতব্য হোক, এই সংশ্লিষ্ট মামলাগুলো করবে অ্যাটর্নি জেনারেল অথবা 2 বা ততোধিক ব্যক্তি। কার অনুমতি নিয়ে? অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে। এর মধ্যে আমি মনে রাখবো গণ উপদ্রব আছে 91 ধারায়, আর জনদাতব্য আছে কততে? জনদাতব্য মানে দাতব্য মানে দাঁত না, কিন্তু মানে এই সকলের উদ্দেশ্যে আর কি, কল্যাণকর। দেখেন, কোন ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সৃষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষ জিম্মার লঙ্ঘনের ক্ষেত্রে অথবা অনুরূপ জিম্মার পরিচালনার ব্যাপারে আদালতের নির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে গোল দিবেন অ্যাটর্নি জেনারেল, অথবা অ্যাটর্নি জেনারেলের আন্ডারলাইন করবেন লিখিত সম্মতিক্রমে, এটা গোল দিবেন উক্ত জিম্মায় স্বার্থ সংশ্লিষ্ট। ওই যে 2 বা ততোধিক ব্যক্তি, অবশ্যই ওই জিম্মার কি হতে হবে? স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে। 2 বা ততোধিক ব্যক্তি বিবাদে জড়িত হোক বা না হোক, জনদাতব্য বিষয়ক, যেমন কোনো ওসিকে অপসারণ করতে বা নতুন ওসি নিয়োগ বা ওসির উপর কোনো সম্পত্তি ন্যস্তকরণ ইত্যাদি বিষয়ে ডিক্রি লাভের জন্য মকদ্দমা দায়ের করতে পারে। তো আপনি যেটা মনে রাখবেন, গণ উপদ্রব 91, জনদাতব্য 92। মামলা কি করবে? অ্যাটর্নি জেনারেল বা 2 বা ততোধিক ব্যক্তি। কার সম্মতি ক্রমে? অ্যাটর্নি জেনারেলের সম্মতি ক্রমে। বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন এটা ধরেন। 1 নম্বর প্রশ্ন পড়েন নির্মল, 1 নম্বর প্রশ্ন পড়েন জোরে। সরকারের পক্ষে বা বিপক্ষে মকদ্দমায় বাদী বা বিবাদীর নাম হবে বাংলাদেশ। বিবিআই কত ধারা বলেন তো? 79 ধারা। 79 ধারা। 2 নম্বরটাও পড়েন। সরকারের বিরুদ্ধে মকদ্দমা দায়ের করতে হলে রেলওয়ে বিষয়ে সংক্রান্ত মামলা ছাড়া আন্ডারলাইন করেন, রেলওয়ে সংক্রান্ত মামলা ছাড়া অন্যান্য মামলার ক্ষেত্রে নোটিশ দিতে হবে। ওই যে সচিব বা জেলা নোটিশ দিতে হবে সরকার সচিবকে অথবা জেলা কালেক্টর। বিবিআই 3 নম্বর পড়েন, জোরে পড়েন। রেলওয়ে সংক্রান্ত বিষয়ে সরকারের বিরুদ্ধে কোন মকদ্দমায় নোটিশ দিতে হবে কাকে? তাহলে তো যে রেলওয়ে জেনারেল ম্যানেজারকে, বিবিআই। ঠিক আছে, জি। 4 নাম্বারটা বিবিআই, 4 নাম্বারটা পড়লাম না, এটাও বিবিআই। 5 নাম্বারও বিবিআই। আর 6 নাম্বারটা আমি পড়ি, দেখেন, সরকার কর্তৃক মকদ্দমা ক্ষেত্রে মকদ্দমার আর্জি কে স্বাক্ষর করবে? সরকার কর্তৃক উক্ত উদ্দেশ্যে নিযুক্ত ব্যক্তি। তারপরে দেখেন 7 নাম্বার, দেওয়ানি কার্যবিধি ড্যাশ ধারায় আদালত সরকারি কর্মকর্তাকে আটক বা ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে। সরকারি কর্মকর্তাকে আটক করতে পারে বা তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। এই বিধানটা আছে কত ধারায়? 81। 3টা স্টার দেন, ওই জায়গা পড়ি নাই, এই জায়গায় পড়তেছি। বুঝছেন? ব্যাখ্যাটা একটু পড়ি, দেখেন। পদাধিকার বলে কি তো কোনো কাজের জন্য কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো মকদ্দমা দায়ের করা হয়ে থাকলে, পদাধিকার বলে মানে কি? মানে তার পদের ক্ষমতা বলে সেই কাজটা করছে, পার্সোনালি না। বিবাদীকে গ্রেফতার করা যাবে না। কারণ ডিসি সাহেব তার পদাধিকার বলে একটা কাজ করছে। আমি যদি সরকারের বিবাদী করি, এই জায়গা বাংলাদেশ তো বিবাদী হচ্ছে, আর বাংলাদেশ সরকারের পক্ষে কে? ডিসি সাহেব। তারে কি করা যাবে না? গ্রেফতার করা যাবে না। এবং ডিক্রি জারি ব্যতীত অন্য কোনো কারণে তার সম্পত্তি ক্রোধ করা চলবে না। এবং যে ক্ষেত্রে আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে বিবাদী জনসেবার ক্ষতি না করে
তার কর্তব্য হতে অনুপস্থিত থাকতে পারে না, সেই ক্ষেত্রে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। এবং আদালত যদি মনে করে যে বিবাদী এমন একজন সরকারি কর্মকর্তা, সে যদি রেগুলার হাজিরা দিতে যায় তাহলে জনগণের সেবা ব্যাহত হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বিবাদীরা হাজিরা থেকে কি দিতে পারে, অব্যাহতি দিতে পারে। কত ধারা? 81। মনে রাখেন, আসার মতো প্রশ্ন। আচ্ছা, 8 নাম্বার ভিভিআই, এটা একটু দেখেন। শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা, ইংরেজিটা দেখেন, ইন্টারপ্রিটেশন অ্যাজ টু কনস্টিটিউশন। ইন্টারপ্রিটেশন শব্দের অর্থ হলো ব্যাখ্যা, আর কনস্টিটিউশন মানে সংবিধান। তাহলে শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সরকার সম্পর্কিত হয়, তাহলে তাকে নোটিশ না দেওয়া পর্যন্ত আদালত প্রশ্নটি নিষ্পত্তি করবে না। কাকে নোটিশ না দিয়ে? অবশ্যই কারে? অ্যাটর্নি জেনারেল, কারণ বাংলাদেশের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল, তাহলে অবশ্যই নোটিশ দিতে হবে অ্যাটর্নি জেনারেলকে। এই যে আদেশ কত? 27 ক। বিবিআই, বিবিআই 9, বিবিআই 10টা দেখেন, 10টা পড়ি। কোন বিদেশি রাষ্ট্রের শাসনকর্তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা যেতে পারে। বিবিআই 86 ধারা, ভিতরে পড়ি নাই, এখানেই পড়তেছি। বিদেশি রাষ্ট্রের শাসনকর্তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা যেতে পারে। দেন বিদেশি রাষ্ট্রের আপনি রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা করেন বা বিদেশি রাষ্ট্রের কারোর বিরুদ্ধে মামলা করবেন, তাহলে সরকারের সচিবের স্বাক্ষরযুক্ত সত্যায়িত সম্মতিক্রমে। কার সত্যায়িত সম্মতিক্রমে? সরকারের সচিবের। 11 নাম্বার, কূটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে মকদ্দমা, সুটস এগেইনস্ট ডিপ্লোম্যাটিক এজেন্ট দায়ের করা যায় দেওয়ানি কার্যবিধি 1908 এর কত ধারায়? 86 ক। বিবিআই, এগুলো পড়ে ফেলবেন। যতটুকু পড়লাম, কোন প্রশ্ন আছে নাকি কারো? এই কারো প্রশ্ন আছে? এ মিরাজ সাহেব নাকি? কেমন আছেন? রেগুলার আইছেন? এখনো দেরি হয় নাই আল্লাহর রহমতে। আচ্ছা, কি প্রশ্ন আছেন? আনমিউট করে দিছি, বলেন। অনলাইনে কি প্রশ্ন আছে বলেন। স্যার 80 ধারাটা ওই যে মানে সরকারের বিরুদ্ধে যদি, যেটা বলতে পারতেছে না স্যার, সরকারের বিরুদ্ধে যখন কেস করা হবে তখন ওই যে বললেন না যে ডিসি সাহেব, মানে ওটা বুঝি না আর কি, পুরো ব্যাপারটাই বুঝতে পারিনি। কি বুঝেন নাই? তাই বুঝেন নাই, তাই তো? না না, মানে যখন সরকার যখন বিবাদী হবে তখন ওই যে বলে না যে ডিসি সাহেব, মানে এই শাকিল, এটা ধরেন। উনি বলছে যে আপনি শাকিল জাস্ট এই প্রশ্নটার উত্তর দেন যে সরকারের বিরুদ্ধে ডিসি সাহেব বুঝেন নাই? ডিসি হলো ডিস্ট্রিক্ট কালেক্টর। না, মানে যখন যদি সরকারের বিরুদ্ধে কোনো কেস হয় তাহলে বিবাদী নামের জায়গায় থাকবে ডিসি সাহেব, এরকম নাকি? না, বিবাদীর যা নামের জায়গা থাকবে বাংলাদেশ। এখন বাংলাদেশ তো একা হাতে চলে না, একা হাতে চলে। বাংলাদেশ তো একটা একজন রিপ্রেজেন্ট করে, সেই রিপ্রেজেন্টটাকে সেটা কি হবে? সেটা হবে কি বলেন? ডিসি। ওই যে এটা তো একটু আগেই বুঝছেন যে সরকারের বিরুদ্ধে মামলা করলে বাংলাদেশ নাম হবে, ঠিক আছে, বাট ওই জায়গা থাকে যে বাংলাদেশ সরকারের পক্ষে সচিব অথবা জেলা প্রশাসক। বুঝছেন? শুধু বাংলাদেশ যদি লেখেন, বাংলাদেশ বলতে বাংলাদেশ কোন অংশটার বুঝাচ্ছেন? বাংলাদেশ তো আর একা হাতে চলে না। আপনি লিখছেন বাংলাদেশ, বাট বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে কারা? সরকারের প্রতিনিধি যারা, তারা। তাইয়া বুঝছেন? স্যার বুঝছি মোটামুটি, আসলে অত ভালো ধরতে পারিনি। আর তো ধরার এই জায়গায় স্যার কিছু তারপরে নাই, ওই যে আপনার তো পকেটেই দিয়ে 8 দিয়েছে, আর কি নাম্বার ধরবেন? আছে না, আদেশ 27 ক, হ্যাঁ, একটু কঠিন হয়ে গেছে আর কি। কি হয়ে গেছে? মানে আদেশ 27 ক, যেটা যে শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা, স্যার এটা আমি হ্যাঁ, বুঝতে পারিনি। আপনার প্রশ্নের কোথায় আপনি বুঝতে পারেন না, এটা আবার আমি বুঝতে পারি নাই। মানে এই প্রশ্ন, আচ্ছা স্যার আই সরি, এই যে শাসনতান্ত্রিক শাসনতান্ত্রিক আইনের আইন ব্যাখ্যা। তো আমি প্রথমেই চিৎকার করে বললাম, শাসনতান্ত্রিক আইন মানে সংবিধান। বাংলাদেশ সংবিধানের 153টা অনুচ্ছেদ আছে। এখন দেওয়ানি মামলার বিচার হচ্ছে, এই মামলায়
দেখা গেল একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যেটা সংবিধানের একটা অনুচ্ছেদকে কেন্দ্র করে, তখন এই বিষয়ে আদালত সরাসরি কোনো সিদ্ধান্ত নিবে না, যেহেতু সংবিধান রিলেটেড বিষয় জড়িত। আগে এই বিষয়ে নোটিশ দিবে কারে? অ্যাটর্নি জেনারেল। তখন অ্যাটর্নি জেনারেল সেই মামলায় তার সংবিধান রিলেটেড যে ব্যাখ্যা ট্যাখ্যা আছে সেই জায়গা দিবে। এই তো কথা। তাহলে আপনি বুঝতে না পারলেও সমস্যা নাই, যে বুঝতে স্যার পারতেছেন না বুঝছি তার এখন। এত বোঝার থ্যাংক ইউ। দরকার নাই, জাস্ট মনে রাখেন শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা 27 ক নোটিশ দিতে হবে কারে? অ্যাটর্নি জেনারেল। শেষ। স্যার এই যে এখানে স্যার এই যে জনদাতব্য 92 ধারায় বলছে কি যে নতুন ওসি নিয়োগ বা ওসির উপর কোনো সম্পত্তি, ওসি কাকে বলছে স্যার? আপনি প্রশ্ন করলে মনে হচ্ছে যে জঙ্গি বিমানের তে প্রশ্ন করতেছেন, মানে জঙ্গি বিমান গেলে যে একটা শব্দ হয়। যাক, সমস্যা নাই, মিলি। শুনেন, ওসি হলো ট্রাস্টি। ওই যে আমি একটু আগে একটা কথা বললাম না, যে জি অরফানেজ ট্রাস্ট মামলা, ওই মামলার যে ট্রাস্টি মানে ওই ট্রাস্টটা যিনি দেখাশোনা করেন তারে বলে ওসি। তাহলে ওসি ছিলেন কে? বেগম খালেদা জিয়া। তাহলে ওসি যদি ওই ওসির নিয়োগ মানে খালেদা জিয়ারে বাদ দিয়ে আরেকজনের নিয়োগ করতে চান, অথবা ওসি অপসারণ মানে খালেদা জিয়ারে সরাই দিতে চান, তখন এই মামলাগুলো কি করবে? এই মামলাগুলো করবে অ্যাটর্নি জেনারেল, অথবা অ্যাটর্নি জেনারেল অনুমতি ক্রমে 2 বা ততোধিক ব্যক্তি। বুঝতেন এবার? জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার এখানে আমি স্যার এই যে একটা কোশ্চেন স্যার বুঝতে পারিনি স্যার, এই যে 10 নম্বরে বলছে কি কোনো বিদেশি রাষ্ট্রের শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। স্যার যে কোনো বিদেশি রাষ্ট্রের যদি শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যেতে পারে, সরকারের সচিবের স্বাক্ষরযুক্ত সত্যায়িত সম্মতিক্রমে আমি বিদেশি রাষ্ট্রের শাসনকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবো, এটাই তো স্যার? হ্যাঁ। ঠিক আছে স্যার। আর আপনি যদি জিজ্ঞাসা করেন যে স্যার বিদেশি রাষ্ট্রের শাসনকর্তা কে, আমি কিন্তু যখন পড়াই প্রতিটা জিনিসের ব্যাখ্যা আমি দিছি, আপনারা হয়তো শুনেন নাই। বিদেশি রাষ্ট্রের শাসনকর্তা চান বিদেশি একজন মন্ত্রী আসছে, আর তার বিরুদ্ধে আপনি দেওয়ানি মামলা করতে চান, তাহলে সচিবের স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে আপনি মামলাটা করতে হবে। মানে দেওয়ানি মামলা যদি আপনি তার বিরুদ্ধে করতে চান, তাহলে এই কোর্টের লোকজন দেখবে যে সচিবের সত্যায়িত আছে কিনা। বুঝছেন? এটা হলো কথা। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ বলেন, লালন সাহেব বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। সরকারের যদি নোটিশ দিয়েই মামলা করে, তাহলে সরকার স্পেশাল কোনো ব্যক্তি না, একজন সাধারণ ব্যক্তি যে সময় উনিও সেই সময়। বাট সরকারের যদি 2 মাস আগে নোটিশ না দিয়ে মামলা করে, তাহলে সরকার বিশেষ সুবিধা পাবে, তার অ্যাটলিস্ট সময় দিবে 3 মাস, ইচ্ছা করলে আরো বেশি দিতে পারে। ধন্যবাদ, আশা করি বুঝতেন। আমরা চলে আসি আদেশ 32-এ। নাবালক বা বিকৃত মস্তিষ্ক লেখা আছে, হবে কি? মস্তিষ্ক। নাবালক বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তি কর্তৃক বা তাদের বিরুদ্ধে মামলা। আদেশ কত? 32। অর্ডার এই এই রোমান হরফে লেখা আপনারা বুঝেন না। x মানে 10, 2টা x মানে কত? 20, 3টা x মানে 30, আর ডান পাশে ওই 2টা 1 মানে কত? 32। তাহলে এইভাবে আসতে পারে যে নাবালক বা বিকৃত মস্তিষ্ক কারা জানেন? যারা পাগল, মানে মাথা ঠিক নাই। তাহলে তারা কিভাবে মামলা করবে বা তাদের বিরুদ্ধে কিভাবে মামলা করবে, এই কথা আছে কত আদেশে? 32 আদেশে। এই জায়গায় নাবালক আর বিকৃত মস্তিষ্ক সম্পন্ন কেউ আছেন? যদি কেউ থাকেন সে তো বলতে পারবেন না যে আমি নাবালক, কেউ নাই অ্যাটলিস্ট। দেখেন পরেরটা নিয়ে সন্দেহ আছে। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 32 আদেশে নাবালক বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কিভাবে মামলা করবে বা তার পক্ষে কিভাবে মামলা দায়ের করা যায় তা আলোচনা করা হয়েছে। নাবালক কর্তৃক প্রত্যেক মামলা, এটা ভিভি আন্ডারলাইন করেন, নাবালক কর্তৃক প্রত্যেক মামলা তার নামে আন্ডারলাইন করবেন আসন্ন বন্ধু নেক্সট ফ্রেন্ড কর্তৃক দায়ের করতে হবে। আসন্ন বন্ধুর নিচে লেখেন পরবর্তী বন্ধু। এবার সর্বশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে যে নাবালকের পক্ষে মামলা করবে কে?
এই জায়গায় লেখা আছে আসন্ন বন্ধু, এই জায়গায় লেখে নাই, লেখছে কি পরবর্তী বন্ধু, আর ইংরেজিতে আবার নেক্সট ফ্রেন্ড আছে। তাহলে আপনাদের সাথে বাংলা নিয়ে খেলা করে, বুঝতে পারছেন? তাহলে এখানে আসন্ন বন্ধুর নিচে কি লিখবেন? পরবর্তী বন্ধু। তাহলে বাদী যদি নাবালক হয় মামলা করবে কে? নেক্সট ফ্রেন্ড। তারপরে দেখেন, যদি বিবাদী নাবালক হয় তাহলে উপযুক্ত যে কোনো ব্যক্তিকে, যদি বিবাদী নাবালক হয় তাহলে উপযুক্ত যে কোনো ব্যক্তিকে আদালত বিবাদীর, আন্ডারলাইন করেন, অভিভাবক হিসেবে নিয়োগ দিতে পারে। ধরেন যার বিরুদ্ধে মামলা করছে সে নাবালক বা পাগল, তখন তার পক্ষে অভিভাবক নিয়োগ করে দিবে কে? আদালত। সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো ব্যক্তি নাবালকের পক্ষে আসন্ন বন্ধু হতে পারে এবং বিবাদীর অভিভাবক গার্ডিয়ান হতে পারে। শর্ত হলো তার, আন্ডারলাইন করবেন, তার স্বার্থ নাবালকের স্বার্থের গোল দিবেন, পরিপন্থী হবে না এবং সে মামলার বাদী বা বিবাদী হবে না। বিবিআই বলতেছে নেক্সট ফ্রেন্ড এন্ড গার্ডিয়ান যে হবে তার স্বার্থ ওই নাবালকের স্বার্থের পরিপন্থী। পরিপন্থী বুঝেন? মানে উল্টা হবে না, বিপরীত হবে না, আর সে ওই মামলার কোনো বাদী বিবাদী থাকতে পারবে না। যদি বাদী বিবাদী হয় তাহলে আবার সে নেক্সট ফ্রেন্ড অথবা গার্ডিয়ান হতে পারবে না। তাহলে আমি মনে রাখবো, বাদীর নাবালক বা উন্মাদ হলে বাদীর পক্ষে যিনি মামলা করবেন তাকে বলে নেক্সট ফ্রেন্ড, আসন্ন বন্ধু বা পরবর্তী বন্ধু। আর বিবাদী নাবালক বা উন্মাদ হলে বিবাদীর পক্ষে যিনি মামলা পরিচালনা করবেন তাকে কি বলে? গার্ডিয়ান। কে নিয়োগ করে দিবে? আদালত। তারপরে দেখেন, যে ক্ষেত্রে নাবালক আসন্ন বন্ধু ছাড়া মকদ্দমা দায়ের করে, আন্ডারলাইন করবেন, সেই ক্ষেত্রে মকদ্দমাটি রক্ষণীয় নয়। 3টে স্টার দেন। বিবিআই এই জায়গা থেকে প্রশ্ন আসে, এভাবে প্রশ্ন আসবে যে আসন্ন বন্ধু ছাড়া মামলা করলে মামলাটি কি হবে? রক্ষণীয় নয়। তারপরে দেখেন, নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বল দিবেন, বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচা সহ নথি থেকে অপসারণের জন্য। নাবালক একটা মামলা করছে আসন্ন বন্ধু ছাড়া, এখন আপনি বিবাদী পক্ষের আইনজীবী, তখন আপনার দায়িত্ব হলো ওই নথি খরচা সহ অপসারণের জন্য আদালতে দরখাস্ত দিবেন যে ওর ওনার ও নাবালক, ওর মামলা করতে হবে নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে, কিন্তু নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে সে মামলা করে নাই, তাই ওর নথিটি আরজিটি খরচা সহ নথি থেকে কিসের জন্য? অপসারণের জন্য আবেদন, মানে তার মামলা যেন আর না চলে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচা সহ কি? নথি থেকে অপসারণের জন্য। ভাষাটা একটু অন্যরকম, খরচা সহ নথি থেকে অপসারণের জন্য। আর 2025 সালে যে প্রশ্নটা এসেছে সেখানে আসছে যে নাবালকের পক্ষে মামলা পরিচালনা করে কে? ওখানে বলা আছে পরবর্তী বন্ধু। আচ্ছা, এরপরে দেখেন এখানে কতগুলা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা বিবিআই। 2 নাম্বার, 4 নাম্বার প্রশ্নটা দেখেন, নাবালক বিবাদীর পক্ষে, পাইছেন? নাবালক বিবাদীর পক্ষে যে ব্যক্তি মামলায় প্রতিদ্বন্দ্বিতা করে, বিবাদী বলছে, বিবাদীর অভিভাবক বা গার্ডিয়ান এড লিটেম, গার্ডিয়ান এড লিটেম। বাট যদি বিবাদী হতো উত্তর হতো কি? আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড। বাদী হইলে নেক্সট ফ্রেন্ড, বিবাদী হইলে কে? গার্ডিয়ান এড লিটেম। 5 নাম্বারটা দেখেন, গার্ডিয়ান এড লিটেম কে? নাবালকের পক্ষে আইনগত ব্যবস্থা নিতে আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি। কে এটা নিয়োগ করবে? কে? গার্ডিয়ানে নিয়োগ করবে কে? আদালত, নট সরকার। কে? আদালত। তারপরে দেখেন 6 নাম্বার, যে ক্ষেত্রে বিবাদী একজন নাবালক সেই বিবাদী পক্ষে একজন অভিভাবক নিয়োগ করবে কে? আদালত, সরকার না। কে করবে? আদালত। 7, 8, 9 সব বিবিআই। 7টা পড়ি দেখেন, যে ক্ষেত্রে নাবালক বিবাদীর পক্ষে কোনো ব্যক্তি অভিভাবক হিসেবে উপযুক্ত না হলে বা অভিভাবক হিসেবে কোনো ব্যক্তি কাজ করতে ইচ্ছুক না হলে আদালত কাকে বিবাদীর অভিভাবক নিয়োগ করবে? মানে
নাবালক বিবাদীর পক্ষে কেউই অভিভাবক হতে চাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না, তখন অভিভাবক হবে কি? আদালতের কোনো কর্মকর্তা, বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নাবালক বিবাদীর পক্ষে যদি কোনো কাউকে অভিভাবক হওয়ার মতো পাওয়া না যায় বা কেউ যদি হতে না চায়, তাহলে অভিভাবক কে হবে? আদালতের কোনো কর্মকর্তা। বিধিটি মনে রাখার দরকার নাই, জাস্ট আদেশটা মনে রাখেন। কত আদেশ? 32। তারপরে দেখেন 8 নাম্বার, একজন নাবালক বাদী সাবালক হওয়ার পর তার আসন্ন বন্ধু কর্তৃক দায়েরকৃত কোনো মামলা নিম্নলিখিত কোন কারণে খারিজের জন্য আবেদন করতে পারে? মানে সে তো নাবালক ছিল, মামলা করছিল আসন্ন বন্ধু, এখন সে যখন সাবালক হয়ে গেল, তাহলে কোন কারণে সে খারিজের জন্য আবেদন করতে পারে? কোন কারণে? দেখেন, মামলাটি অযৌক্তিক হলে, মামলাটি যথাযথ না হলে, মামলাটি সে পরিচালনা করতে কি না চাইলে, উপরের কি বলেন সবগুলা। কয়জন? আচ্ছা, 9 নাম্বার দেখেন, 9 নম্বর বিবিআই, নাবালক বাদীর অভিভাবক বা আসন্ন বন্ধুর কারণে মকদ্দমার কার্যক্রম স্থগিত হতে পারে যদি আসন্ন বন্ধু অপসারিত হয়, অবসর গ্রহণ করে, মৃত্যুবরণ করে। উপরে কি সবগুলো। 10 নম্বর দেখেন, নাবালক বাদীর আসন্ন বন্ধু বা বিবাদীর অভিভাবক অবসর গ্রহণ, অপসারণ বা মৃত্যুবরণের ফলাফল কি? নাবালক বাদীর। তাহলে মকদ্দমার কার্যক্রম কি বলেন? স্থগিত। মানে আসন্ন বন্ধু যদি মারা যায়, অপসারণ করে বা অবসর গ্রহণ করে, তাহলে মামলার কার্যক্রম স্থগিত হবে। সর্বশেষ প্রশ্নটা এখানে দেখেন, 11 নম্বর প্রশ্নটা, যে নাবালকের অভিভাবক মকদ্দমা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়ে নিম্নলিখিত কোন কাজটি করতে পারে না? এটাও বিবিআই। ওই নাবালকের অভিভাবক আপোষ মীমাংসা করতে পারে না। এই জায়গা যতগুলা প্রশ্ন পড়লাম সব বিবিআই, কষ্ট করে পড়ে ফেলবেন। আচ্ছা, কে যেন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন কি প্রশ্ন আছে বলেন। হ্যালো, জি স্যার। বলেন। স্যার, পড়তে পড়তে প্রশ্নটা আসলে এখন মনে পড়ছে না, মানে অনেক আচ্ছা দূর আচ্ছা, চলে আসছি তো, ওই মুহূর্তে আমি কি যেন বুঝতে পারিনি, এখন ওইটা আবার মনে পড়তে পড়তে পড়ছে না। মনে না পড়লে সমস্যা। আপনারা শুনেন, যার যে প্রশ্ন মনে আসবে, আপনার যদি মনে না থাকে, সাথে সাথে খাতা কলম কাছে থাকবে, একটু লিখে রাখবেন। কারণ প্রশ্ন তো যখন তখন করা যায় না, পড়ার একটা ফ্লো আছে না ভাই। আমি যখন পড়াবো, আমি তো আপনাদের প্রশ্ন করার জন্য সময় দিব, কিন্তু ওই লাইনের সময় যদি আপনার প্রশ্ন করতে হয়, তাহলে আমার যে নর্মাল যে ফ্লো, যে প্রবাহ পড়ার, এটা কি হবে? ব্যাহত হবে। তো আপনার যার যে প্রশ্ন আছে মনে রাখবেন, আমি যখন সময় দিব, ওই মুহূর্তে আপনাকে প্রশ্নটা করতে হবে। এমনও হতে পারে যে আমি পড়াচ্ছি, স্যার ওই প্রশ্নের উত্তর আপনি স্যার বলছিলাম কি, ওই যে বিগত বছর 1 নাম্বার কোশ্চেনটা বললেন না, যে নাবালকের পক্ষে কোনো মামলা আসন্ন বন্ধু ছাড়া দায়ের করা হলে বিবাদী দরখাস্ত করতে পারে, আর যেটি খরচা সহ আনসার হলো নথি থেকে অপসারণের জন্য। নথিটা বলতে স্যার তো কি বুঝাইছে স্যার? নথি থেকে অপসারণের জন্য স্যার, তো তার খারিজ না। নথি বলতে বোঝাচ্ছে যে মামলাগুলো যেখানে থাকে সেখান থেকে অপসারণ করবে, ওনার ওই মামলা আর শুনবে না। আচ্ছা, ওনার মামলা আর আদালতে থাকবে না, সেটা বলতে, এইভাবে মনে রাখেন। ও হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন আদেশ 33। এই অনলাইনে তো প্রশ্ন করে একেবারে শেষ করে ফেলতেছে, আপনাদের কোনো প্রশ্ন নাই? করেন। আচ্ছা দেখেন, না প্রশ্ন করবেন, লজ্জার কিছু নাই, কারো কোনো না বুঝলে বলতে হবে কথা। আর আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, আর এর বাইরে আপনার কোনো কিছু পড়ার দরকার নাই। স্যার একটা কথা বলি স্যার, এই যে আপনি যে স্যার পড়ান আমাদেরকে, ঠিক আছে স্যার, একটা কথা বলতেছি স্যার, এই যে আপনাকে ফোনে স্যার পাই না, আমি একটু ফোন দিই স্যার, তো এই যে ব্যস্ত ছিলেন মনে হয়। আমি তো পড়ার ফাঁকে ফাঁকে যেটা সমস্যার সম্মুখীন হচ্ছি স্যার, এই যে ধারাগুলো আপনি পড়ায় গেছেন দেওয়ানি কার্যবিধির, সেগুলো দেখা গেল আমি পড়তেছি ঠিকই, দেখা গেলো যে আপনি যে মানে পড়াচ্ছেন যে ধারাগুলো, সেগুলো আমি আনসার করতে পারি, হাত দিয়ে ঢেকে ঢেকে করি, সেটা পারি। যেগুলো মানে আপনি পড়ার নাই, সেগুলো আমি পড়তে চাই আর কি, সেগুলো দেখা যায় পারি না, সেগুলোকে আমি বাদ দিয়ে যাবো স্যার? এগুলা বাদ দিয়ে যায় বলতে কোনগুলা বোঝাচ্ছেন?
বলতেছি কি স্যার, যে ধারাগুলো আর কি, মানে আপনি হলো যে দেখা গেছে যে ওই যে ভিতরে পড়ি নাই আমরা যে ধারাগুলো, সেগুলো দেখা যাচ্ছে কি ওই যে আমি বিগত বছরের সেলফ প্র্যাকটিসে পাচ্ছি, সেগুলো দেখা গেলো কি তখন কিন্তু আমি আনসার করতে পারি না। আপনি যেগুলো পড়াইছেন সেগুলো কিন্তু আমি ঠিকই পাচ্ছি, বা আপনি হলো বলেন নাই পড়তে বা টাচ করে যান নাই, সেগুলো যখন মানে সেগুলো কি পড়বো কিনা বা ইম্পর্টেন্স আছে কিনা সেটা বলছি স্যার, সব কি পড়ার দরকার আছে কিনা। আপনি প্রথমত আমারে ছবি দিবেন যে আমি কোনটা পড়াই নাই আর কোনটা এই জায়গা আছে যে আমি পড়াই নাই, কোনটা আমি পড়াই নাই কোনটা এই জায়গা নাই, এটা দেখায়। আমি কিন্তু এই বইতে আপনার কথার আমি কয়েকটা উত্তর দিই, সেটা হলো যে যে জিনিস আমি পড়াইছি সেই জিনিসের বিগত বছরের প্রশ্নও পড়ি, সেলফ প্র্যাকটিসও পড়ি, এবং অনেক ক্ষেত্রে সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আমি পড়ি না, আপনাদের বলে দিই, যদি কোনোটা না বুঝেন আমারে জানাবেন, এ হলো কথা। এটা হলো এক ধরনের প্রশ্ন। আর একটা যদি এরকম হয় যে যে জিনিস আমরা এখনো সামনে পড়িই নাই, ধরেন 39 আদেশ 38 আদেশ এখনো পড়িই নাই, ওই জিনিস আপনি পড়তে যাবেন না, ওই জিনিস তো আমরা এখানেই পড়ি নাই, তাহলে আপনি আগে ভাগে পড়তে যাবেন কেন? বুঝতে পারছেন? আর অ্যাডভান্স আপনি অ্যাডভান্স পড়ি না স্যার, অ্যাডভান্স পড়ি না স্যার, আপনি যেটা পড়েন সেটাই দেখি। আমার আগে কথা শেষ করতে দিবেন, তারপরে কথা বলবেন। আপনি কোন কোন প্রশ্ন বুঝেন না আমার ছবি দিবেন যে স্যার এই প্রশ্ন বুঝি নাই। আপনি একদিন ছবি দিছেন আইন পাটের মডেল টেস্টের, আমি কি মডেল টেস্ট এখনো পড়াইছি? আমার মডেল টেস্ট আমরা পড়ি, আপনি মডেল টেস্ট করতে যান কেন? আপনি ছবি দিবেন যে আইন পাটের কোন পেজের কোটটুক বোঝেন নাই সেটুক দিবেন, মডেল টেস্টের ছবি আপনি দেন কেন? যা বলি সেইভাবে আগাবেন, বেশি বুঝতে যাবেন না, বেশি বুঝবেন তো ধরা খাবেন। এই যে যা পড়াচ্ছি তাই পড়বেন। আমি তো যে প্রশ্ন যেগুলা পড়ি আর যেগুলো আপনি বোঝেন নাই সেগুলো আমার ছবি দিয়েন, হ্যাঁ আমার কল দিন, অনেক সময় ব্যস্ত থাকি, সাথে সাথে ধরা যায় না, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, ছবি দিয়েন যে স্যার এই প্রশ্ন এটা বুঝি নাই। আচ্ছা দেখেন, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, সুট বাই পপার আদেশ 33। আর সবচেয়ে ভালো হয় কি জানেন, আপনি আমি শুনেন, আপনি আমি এই যে পড়াইছি, আপনি এই জায়গা বুঝেন নাই, আপনার প্রাথমিক দায়িত্ব হলো ওই ক্লাসে যাই বাসায় গিয়ে বা যখন ফ্রি হন এই সেম ক্লাসটা আরেকবার করা। তারপরেও যদি না বুঝেন তারপরে হলো আমারে নক করবেন, বুঝেন কিনা। কিন্তু আপনি এই জায়গা থেকে বুঝেন নাই, রেকর্ডিং আর জীবনে দেখেন না, এবার আমারে বলতেছেন। এর চেয়ে ভালো হয় আপনি এই এই যে আমরা যে রেকর্ড ক্লাস রেকর্ডটা আছে বারবার এটা বাসায় যে কি দেখা শোনা, আপনার ধ্যান জ্ঞান হবে, এই এইগুলা শুনবেন বারবার, যে কোনো জিনিস পড়ার চেয়ে শোনা কাজে লাগে আরো বেশি, সো এটা কাজে লাগান। দেখেন আদেশ 33, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, সুট বাই পপার। নিঃস্ব ব্যক্তি কে জানেন? নিঃস্ব ব্যক্তি হলো, এই জায়গায় একটু পরে পড়বো যে তার আগে নিঃস্ব ব্যক্তির ধারণাটা আসলো কেন একটু শুনেন। ফৌজদারি মামলা দায়ের করতে গেলে কোর্ট ফি তেমন লাগে না, শুধু ওই জায়গায় উকিল সাহেবের টাকা পয়সা দেওয়া লাগে, কিন্তু দেওয়ানি মামলা দায়ের করতে গেলে এখানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয় বা ফিক্সড কোর্ট ফি দিতে হয়, এবং দেখা গেল এই জায়গায় কোর্ট ফি অনেক টাকা লাগে, 50-60 হাজার টাকা লাগে মামলা ভেদে। বাট এরকম যদি হয় যে যে ব্যক্তি মামলা করবে তিনি খুবই অসহায়, এত কোর্ট ফি দেওয়ার সামর্থ্য তার নাই, তখন সেই কোর্ট ফি থেকে মওকুফ মাপ পাওয়ার জন্য আদালতের কাছে প্রমাণ করতে হবে যে আমি নিঃস্ব। কারণ আপনি যাই নিঃস্ব বললে তবে না। নিঃস্ব কাকে বলে? যে যার মামলার বিষয়বস্তু আর পরিধেয় বস্ত্রাদি ছাড়া যার 5,000 টাকার বেশি সম্পত্তি নাই, সেই হলো নিঃস্ব। কি কি ছাড়া? মামলার বিষয়বস্তু আর পরিধেয় বস্ত্রাদি ছাড়া যার কত টাকার বেশি? 5,000 টাকার বেশি সম্পত্তি নাই, তাকেই কি বলে? নিঃস্ব। এই যে দেখেন, আর একটা জিনিস খেয়াল করেন, নিঃস্ব ব্যক্তির মামলা 3-3 আর নিঃস্ব ব্যক্তির আপিল 4-4। মানে নিঃস্ব ব্যক্তির মামলা সম্পর্কে বলা আছে 33 আদেশ, নিঃস্ব ব্যক্তির আপিল সম্পর্কে বলা আছে কত? 44 আদেশ। এই যে যা পড়াচ্ছি এর বাইরে আপনার এক কথাও পড়া লাগবে না, আপনারা আগে আমি যেটুক পড়াই এইটুক শেষ করেন দি, দেখেন দি কেমন লাগে। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধি 33 আদেশের বিধান অনুযায়ী নিঃস্ব ব্যক্তি মামলা দায়ের করতে পারে যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে আন্ডারলাইন করেন অক্ষম, যে ক্ষেত্রে কোনো কোর্ট ফি নির্ধারণ থাকে না সেক্ষেত্রে তার আন্ডারলাইন করবেন পরিধেয় বস্ত্র।
কি বলেন? পরিধেয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া গোল দিবেন। 5,000 টাকার বেশি সম্পত্তি না থাকলে কি কি ছাড়া ভাই? পরিধেয় বস্ত্র আর মামলার বিষয়বস্তু ছাড়া কত টাকার বেশি? 5,000 টাকার বেশি সম্পত্তি না থাকলে উক্ত ব্যক্তি নিঃস্ব ব্যক্তি বলে গণ্য হবে। নিঃস্ব ব্যক্তি মামলা করার অনুমতির জন্য দায়েরকৃত কোনো আবেদন আদালত প্রত্যাখ্যান করতে পারে যদি, আন্ডারলাইন করবেন, যদি নির্ধারিত পদ্ধতিতে আবেদনটি দাখিল না করা হয়, আবেদনকারী নিঃস্ব ব্যক্তি না হয়, যে ক্ষেত্রে তার অভিযোগে কোনো কারণ উল্লেখ করেনি, সবচেয়ে ইম্পর্টেন্ট পরেরটা, যে ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার 2 মাস অব্যবহিত পরে বা ঠিক, এটা কাটবেন, লিখবেন যে 2 মাস পূর্বে, এই জায়গায় এইটুক কাটবেন, অব্যবহিত পরে বা ঠিক এইটুক কাটেন, আমার স্ক্রিনে লেখা আছে এইটুক কাটবেন, অব্যবহিত 2 মাস, তাহলে ভাষাটা কি হবে? যে ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার 2 মাস পূর্বে প্রতারণামূলক ভাবে সম্পত্তি কি করে? হস্তান্তর করে। অর্থাৎ আমি ইচ্ছা করে নিঃস্ব শাস্তি, আমি 2 মাস আগে মামলা আমার যে সম্পত্তি আছে ট্রান্সফার করে দিচ্ছি এবং পরে যায় নিঃস্ব শাস্তি, যে আমার যাতে কোর্ট ফি দেওয়া না লাগে, তাহলে আপনাকে নিঃস্ব হিসেবে গণ্য করবে না। তাহলে নিঃস্ব ব্যক্তি কত আদেশ? 33 আদেশ। কত টাকা সম্পত্তি থাকতে হবে? মামলার বিষয়বস্তু সারা পরিধেয় বস্ত্র ছাড়া কত টাকা? 5,000। নির্মল 1 নম্বর পড়েন। একজন ব্যক্তিকে তখন নিঃস্ব বলা যায় যখন তার পরিধেয় বস্তু এবং মোকদ্দমার বিষয়বস্তু ছাড়া টাকা মূল্যমানের সম্পদ থাকে। কত টাকা? 5,000। 5,000 না? জি। আচ্ছা, 3 নাম্বারটা পড়েন নির্মল। দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারে? কোন তাহলে আদেশ? 33 আদেশ। তাহলে নেক্সট ফ্রেন্ড বা নাবালক বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মামলা সম্পর্কে বলছে কত? 32 আদেশ। নিঃস্ব ব্যক্তি কত? 33 আদেশ। 33 আদেশ। এখানে আমরা সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা বিবিআই দেখেন, নিঃস্ব ব্যক্তি হিসাবে দায়েরকৃত কোনো মামলা আদালত প্রত্যাখ্যান করতে পারে যদি আবেদন জমা দেওয়ার 1.5 মাস আগে, 2 মাস। কয় মাস আগে? 2 মাস। 1.5 মাস আগে উক্ত ব্যক্তি প্রতারণামূলক ভাবে সম্পত্তি হস্তান্তর করে, কয় মাস? 2 মাস। তারপরে 5 নাম্বার বিবিআই, দেওয়ানি কার্যবিধির 33 আদেশের 5 বিধির অধীন নিঃস্ব ব্যক্তি কর্তৃক দায়েরকৃত কোনো আবেদন আদালত প্রত্যাখ্যান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো কি? মানে আপনি নিঃস্ব আবেদন করছেন, আদালত বলছে যে না তুমি নিঃস্ব না, তাহলে আপনার প্রতিকার হলো রিভিশন। 6 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধির কত আদেশে নিঃস্ব ব্যক্তির আপিল সম্পর্কে আলোচনা করছে? নিঃস্ব ব্যক্তির আপিল সম্পর্কে আলোচনা করছে 44 আদেশে। তারপরেরটা দেখেন 5-7 নাম্বার, বাদীকে নিঃস্ব ব্যক্তি নয় ডিসপাপারিং বিবিআই বলে আদালত ঘোষণা করতে পারে 1.5 দিনের নোটিশ দিয়া। 7 দিন বিবিআই বলতে পারে যে কয় দিনের নোটিশ দিয়া? বলতে পারে 7 দিনের নোটিশ দিয়া বলতে পারে যে তুমি নিঃস্ব নও। এতে যা যা পড়লাম এর বাইরে এক অক্ষরও পড়া লাগবে না আল্লাহর রহমতে, যা যা পড়ছে এইটুক শেষ করেন। সো আমাদের নামাজের বিরতি, আজকে আপনাদের ক্লাস টেস্ট আছে, নামাজ শেষে আগে পড়বো বেশ খানিকটা, তারপরে ক্লাস টেস্ট। তো বিরতি আপাতত নামাজের। আমরা বিরতির পর পড়া শুরু করতেছি স্বার্থবিহীন মামলা, ইন্টারপ্লিডার সুট। ইম্পর্টেন্ট প্রশ্ন এসে থাকে, ধারা 88 আদেশ 35, স্বার্থবিহীন মামলা ইংরেজিতে বলে ইন্টারপ্লিডার সুট। আদেশ 35 ধারা 88, একটু শুনেন। বাদী যখন কোনো মামলা দায়ের করে তখন বাদীর একটা স্বার্থ থাকে, সে কখনো জমির দখল চায়, সে কখনো নিষেধাজ্ঞা চায়, সে কখনো টাকা পয়সা চায়, সে কখনো দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার চায়, কখনো বিবাহ বিচ্ছেদ চায় নাকি? কিন্তু স্বার্থবিহীন মামলা হলে এমন মামলা যে মামলায় বাদীর শুধু ওই মামলা করতে তার যে খরচ হয়েছে এই খরচটা চাই, আর ওই মামলায় আর কিছু তার চাওয়া পাওয়া নাই। এবং এটা হলো এরকম যে ধরেন একজন ব্যক্তির কাছে সে একটা এই ফেরদৌসের একটা ধরেন একটা মোবাইল, ফেরদৌস একটা মোবাইল পাইছে আমাদের খানলো একাডেমিতে। তো মোবাইল পাওয়ার পরে এই মোবাইলটার দাবিদার পিপাস বাইনও দাবি করতেছে, আবার আমাদের দিনেশও দাবি করতেছে, দুইজনই একেবারেই ওই মোবাইলের বক্স টক্স নিয়ে আসছে, যেই মোবাইল পিপাস বলতেছে ওনার, দিনেশ বলতেছে ওনার। এখন ফেরদৌস নিজেও ওই মোবাইল দিতে চায়, কিন্তু উনি আইনগত পন্থায় দিতে চায়। উনি যদি দেখা গেলো এমনি একজনে দিয়ে দিছে, তাহলে দিনেশ আবার ওনার বিরুদ্ধে মামলা করতে পারে যে আমারে না দিয়ে আর একজনে দিছে।
তাহলে এই ক্ষেত্রে পাওনাদার মানে দাবি করতেছে কয়জন? দুইজন। আর দুই বা ততোধিক মানে অনেকজনও দাবি করতে পারে। তো সেই ক্ষেত্রে বাদী আদালতে গিয়ে মামলা করে দিয়েছে যে ইওর অনার, আমি এই মোবাইল পাইছি অমুক তারিখে এই সেই, আমার কাছে দুইজন দাবি করতেছে, যারটা তারে আপনি দিয়ে দেন, বাট আমার মামলা করতে যে কোর্ট ফি লাগলো, যে উকিল সাহেবের যে টাকা দেওয়া লাগলো, আমার জন্য আমারে কি দিয়ে দেয়, এই খরচটা দিয়ে দেয়। এটাই হলো স্বার্থবিহীন মামলা। স্বার্থবিহীন মামলায় বাদী সর্বনিম্ন একজন, বিবাদী সর্বনিম্ন কয়জন? দুইজন। বিবাদী দুইজন হতে পারে, তার বেশিও হতে পারে। বুঝতে পারছেন? তাহলে স্বার্থ পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন মামলায় একাধিক বিবাদী থাকতেই হবে? স্বার্থবিহীন মামলায়। এবং স্বার্থবিহীন মামলায় এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। এখন বলেন স্যার, অস্থাবর তো বুঝলাম, মোবাইল হারানো পাইছে, বাট স্থাবর কেমনে হয়? স্থাবর এভাবে হয় যে দীর্ঘদিন যাবত আপনি একটা জমিতে বসবাস করতেছেন, হঠাৎ এসে এনসিপির নেতা দাবি করতেছে এই জমি তার, বিএনপির নেতা দাবি করতেছে তার, মাঝখানে আপনি হলো আওয়ামী লীগের নেতা, সরিয়ে পড়লি বাঁচেন। আচ্ছা, তো এখন এই অবস্থায় তাও আপনার কত সাহস যে আপনাকে আমি জমির দখল বোঝাই দিতে চাই, কিন্তু আমার মামলা করতে যে খরচ হলো, এই খরচ যেন তারা আমারে দিয়ে দেয়। তো এটাই হলো কি স্বার্থবিহীন মামলা। একটু পড়ি দেখেন, দেওয়ানি কার্যবিধির 88 ধারায় এবং 35 আদেশে স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লেটার সুট সম্পর্কে আলোচনা করা হয়েছে। গোল দিবেন, দুই বা ততোধিক ব্যক্তি। কয়জন? দুই বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট পাওনা, আন্ডারলাইন করেন, পাওনা টাকা বা কোনো, গোল দিবেন, স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করে এবং যার নিকট দাবি করা হয় উক্ত সম্পত্তির উপর তার, গোল দিবেন, খরচার দাবি ব্যতীত, খরচার দাবি ব্যতীত যদি অন্য কোনো দাবি দেওয়া না থাকে এবং তিনি প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকে। সে বলতেছে যে আমার আর একজনের দিয়ে কোনো সমস্যা নাই, তবে সেই সম্পত্তি বা অর্থ কার নিকট অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং নিজের খরচার দাবি আদায়ের জন্য উক্ত রূপ দাবিদারগণের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় তাকে কি বলে? স্বার্থবিহীন মামলা, আর ইংরেজিতে বলে ইন্টারপ্লিডার সুট। তো এটা যদি বলে যে স্বার্থবিহীন মামলা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? স্থাবর অস্থাবর উভয়। বিবাদী অ্যাটলিস্ট কয়জন? দুইজন। উদাহরণ দেখেন, এ একটি সম্পত্তির দখলে আছে, সি এবং ডি উক্ত সম্পত্তির দখল দাবি করে, তাহলে দাবি করছে কয়জন? দুইজন। উক্ত সম্পত্তিতে এ কোনো স্বার্থ দাবি করে না, এ বলছে যে আমি আছি, আমি আপনাদের দুইজনের যে কোনো একজনের দিতে চাই, কিন্তু সে উক্ত সম্পত্তির প্রকৃত মালিককে অর্পণ করতে চাই লেখে আছে, চয়কারে রস্যই লেখছে, কি হবে? চয়কারে অন্তস্থ দেন, চাই, সে চাই, আমি হলি চাই হতাম, আমি চাই, তাহলে রস্যই। এ স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্রিটার সুট দায়ের করতে পারে। এখন এখানে যদি একটা বিষয় দেখেন যে স্বার্থবিহীন মামলায় আর্জিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, মামলার বিষয়বস্তুতে বাদীর খরচার দাবি ব্যতীত, আন্ডারলাইন করবেন, খরচার দাবি ব্যতীত আর কোনো স্বার্থ নিহিত নাই। তার মানে স্বার্থবিহীন মামলায় আমার চাওয়া কি? খরচা, আমার মামলা করতে যে খরচ হয়েছে সেই খরচ। বিবাদীগণ পৃথক পৃথক ভাবে তাদের দাবি উল্লেখ করছে, বিবাদীগণ আমার কাছে যে এসে চাইছে তারা আলাদা আলাদা ভাবে, তারা একসাথে এসে আমার কাছে চাই নাই। আর বাদী এবং বিবাদীর মধ্যে কোনো কি নাই? ষড়যন্ত্র নাই। তো জেনে রাখা ভালো। দেখেন, স্বার্থবিহীন মামলার বিষয়বস্তুতে বাদী কোনো স্বার্থ দাবি করে না, শুধুমাত্র গোল দিবেন খরচার দাবি করতে পারে, এটা তো আমরা জানি নাকি? দুই নাম্বার পয়েন্টটা বিবিআই, এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে, প্রজা তার ভূমি মালিকের বিরুদ্ধে স্বার্থবিহীন মামলা করতে পারে না। মানে এজেন্ট, প্রিন্সিপাল, প্রজা তার ভূমি মালিক। ধরেন আমি আমার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিলাম ফেরদৌসকে, স্থাবর সম্পত্তি। এখন আমি যখন আমার জমি ফেরত চাচ্ছি, সাথে আর একজন, দুইজনে মিলে ষড়যন্ত্র করছে যে তুইও ফেরত চাবি আমার কাছে, ফেরদৌসের বন্ধুরে বলছে যে তুমি আমার কাছে মালিকানা দাবি করবা আর উনিও এসে দাবি করবে, বাট অ্যাকচুয়ালি মালিক তো আমি। তো দুইজনে মিলে দাবি করতেছে, এরপর উনি যে স্বার্থবিহীন মামলা করে দিছে, এক্ষেত্রে হবে না। যখন স্বার্থবিহীন মামলা প্রজা তার ভূমি মালিকের বিরুদ্ধে কি করতে পারবে না, আর এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে করতে পারবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্বার্থবিহীন মামলা কে কার বিরুদ্ধে করতে পারবে না, এই অংশটুকু গুরুত্বপূর্ণ। এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে আর প্রজা তার ভূমি মালিকের বিরুদ্ধে। তারপরে দেখেন, স্বার্থবিহীন মামলায় সর্বনিম্ন দুইজন, গোল দেন, সর্বনিম্ন দুইজন বিবাদী থাকতে হবে। বলেন তো
তিনজন থাকা কি সম্ভব কিনা? তিনজন থাকাও সম্ভব, তিনজনকে 100 জন থাকাও সম্ভব। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ড্যাশ ধারায় ইন্টারপ্লিডার সুট দায়েরের বিধান আছে। কত ধারায়? 88 ধারায় নাকি? তো 3 নাম্বার প্রশ্নটা এখানে দেখেন, নিম্নলিখিত কোন ব্যক্তি স্বার্থবিহীন মামলা দায়ের করতে পারে না? এজেন্ট তার মালিকের বিরুদ্ধে, প্রজা তার মালিকের বিরুদ্ধে, নাকি ক এবং খ উভয়? দেখি আমরা এই মুহূর্তে যারা উপস্থিত আছি তাদের মধ্যে একজন বলেন তো যে স্বার্থবিহীন মামলা কাকে বলে? এই প্রবাস নেন, প্রবাস নেন। স্যার, স্বার্থবিহীন মামলায় হলো কি স্যার, আমি যে সম্পত্তির মালিক না, কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি ওই সম্পত্তির দাবি করতেছে, কিন্তু এখন আমি আইনগতভাবে ওই সম্পত্তি দুই বা ততোধিক ব্যক্তির নিকট অর্পণের জন্য আমি আদালতের দ্বারস্থ হলাম। হুম। তখন আমার শুধু দাবি থাকবে যে আমার মামলায় যে খরচটা হয়েছে সেই খরচটা যে সম্পত্তি বুঝে পাবে সে আমাকে এই খরচটা প্রদান করবে স্যার। সর্বনিম্ন কয়জন বিবাদী হতে হবে? স্যার, দুইজন সর্বনিম্ন 2 জন, আরো বেশি হতে পারে। পারে। বাট বাদী কয়জন? স্যার, বাদী একজনই। একজন, সর্বনিম্ন একজন তো হতেই হবে। কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? স্থাবর না স্থাবর অস্থাবর? ও অস্থাবর উভয়। স্থাবর অস্থাবর উভয়। উভয়। ধন্যবাদ। আমরা পরবর্তী অংশে চলে আসি। দেখেন, অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ অ্যাড ইন্টারিম অর্ডারস পাইছেন সবাই? তাহলে আমরা আজকে কিন্তু বেশ কয়েকটা আদেশ পড়ছি। দেখেন, সবার প্রথমে ওই আদেশের জাস্ট টাইটেল পড়ছিলাম যে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা 27, মনে আছে? শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা 27 ক, ওইটুকুই পড়ছি। শুধু নোটিশ দিতে হবে কারে? অ্যাটর্নি জেনারেলে। তারপরে পড়ছি ধরেন ওই নাবালক কর্তৃক বা তার বিরুদ্ধে মামলা কত? 32। নিঃস্ব ব্যক্তি কর্তৃক কত? 33। মাঝে 34 আমরা পড়ি নাই। 35-এ আছে স্বার্থবিহীন মামলা। আদেশ 34 দিয়ে যে কোনো এক জায়গায় লেখেন যে বন্ধক সংক্রান্ত মামলা। 34 দিয়ে লেখেন, আদেশ 34 দিয়ে টাইটেল লেখেন বন্ধক সংক্রান্ত মামলা, বন্ধক, মর্গেজ। খালি এতটুকু মনে রাখলেই হবে। আদেশ 34-এ আছে কি সংক্রান্ত মামলা? বন্ধক সংক্রান্ত মামলা। লিখছেন? এখন দেখেন, আমরা চলে আসি অন্তর্বর্তীকালীন আদেশ। অন্তর্বর্তীকালীন আদেশ মানে কি? যে আদেশগুলা মামলা চলমান থাকা অবস্থায় দেওয়া হয় এবং যে আদেশের কার্যকারিতা মানে অস্থায়ী। একটা মামলা চলমান থাকা অবস্থায় যে আদেশগুলো দেওয়া হয় সেটাকে কি বলে? অন্তর্বর্তীকালীন আদেশ। সেই জায়গায় আমরা একটু যদি দেখি, দেখেন, অন্তর্বর্তীকালীন আদেশ হলো মকদ্দমা চলমান থাকার সময় বা মকদ্দমার কার্যক্রম চলমান থাকার সময় আদালত কর্তৃক জারিকৃত আদেশ, যেগুলো চূড়ান্তভাবে মকদ্দমার বিষয়বস্তুতে পক্ষদ্বয়ের অধিকার বা দায় নির্ধারণ করে না। ধরেন আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না কিছুদিন আগে? ওই সরকারের কি কোনো নির্দিষ্ট মেয়াদ ছিল? কি সাময়িক সময়ের জন্য ছিল? তাহলে অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতাও কি সাময়িক সময়। আর অন্তর্বর্তীকালীন আদেশ কখন দিবে? যখন মামলা চলমান আছে। এখন এখানে অন্তর্বর্তীকালীন আদেশের কতগুলো আদেশের কথা বলছে দেখেন, এই যে একটু পড়ি, এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, এগুলো আমরা সব পড়বো সামনে গিয়ে। আদালতে জমাদানের আদেশ, ব্যয়ের জন্য জামানত, কমিশন জারি, রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক, এগুলো সবই কি অন্তর্বর্তীকালীন আদেশ। তো আমরা এখন যে আদেশটা পড়বো, দেখেন, কমিশন নিয়োগ। চলে আসি, কমিশন নিয়োগ। আপনাদের যে কাজ হলো, আপনারা আমাদের এখানে নতুন যারা জয়েন করছেন তাদের কাজ হলো এই যে আমরা প্রতিদিন, আজকে কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক, যতটুকু পড়ছি এতটুকু ভালোভাবে পড়ে ফেলা, এবং দিন যত যাবে আপনার পড়ার পরিমাণ তত বাড়বে। আর পড়া যদি না বুঝেন, ইউটিউবে একটু পরে ক্লাস পাবেন, এই ক্লাসটা আর একবার মনোযোগ দিয়ে শুনবেন বা করবেন, তাহলে আপনার যতটুকু বুঝতে পারবেন না আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, কমিশন নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন 75 ধারা আদেশ কত? 26। প্রথমত এই ধরনের প্রশ্ন আসতে পারে
যে কমিশন নিয়োগ সম্পর্কে কত আদেশে আছে? 26 আদেশ। ধারা কত? 75। এখন আমরা আসি যে কমিশন আসলে কি। কমিশন মানে ওই যে কাজ করে একজনের টাকা পয়সা দেবেন সেই কমিশন বলে নাই। এই জায়গায় যে কমিশন, এই কমিশন হলো যে কাজটা আদালতের করার কথা কিন্তু কোনো কারণে আদালত স্বয়ং করতে পারতেছেন না, তখন উনি ওই কাজটা যদি আর কাউকে দিয়ে করায় তাকে বলা হয় এই যে নিয়োগ প্রক্রিয়া, এটা বলে কমিশন। ধরেন একটা মামলায় একজন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা দরকার, কিন্তু ওই ব্যক্তিটা এতই বয়োবৃদ্ধ, এতই অসুস্থ যে তারে আদালতে টেনে আনা কি সম্ভব না, আবার আদালতও ওনার কাছে যেতে পারতেছে না, তখন ওই ব্যক্তি মানে আদালত আদালত একজন ব্যক্তিকে নিয়োগ করে ওনার কাছে পাঠায় যে আপনি গিয়ে তার জবানবন্দি নিয়ে আসেন। এই যে যারে পাঠাইলো এনারে বলে কি কমিশন। বুঝতে পারছেন? আবার কখনো কখনো সম্পত্তি দেখা গেল দুই পক্ষের মধ্যে বাটোয়ারা মামলা হয়েছে, কমিশন নিয়োগ করে পাঠাইছে যে যাও তুমি ভাগ বাটোয়ারা করে দিয়ে এসো। তাহলে কমিশন যদি সাধারণভাবে এইভাবে বলি, বইয়ের ভাষা ব্যতীত, মানে যে কাজটা আদালতের করার কথা যদি কোনো কারণে আদালত কি না করতে পারে, তাহলে আদালত যাকে দিয়ে ওই কাজটা করায় তারে কি বলে? কমিশন। বুঝছেন? আর রিসিভার যে বিষয়টা, রিসিভার আমরা সামনে পড়বো, বাট এর আগে পড়ছি। রিসিভার হলো যে আদালত যখন কোনো সম্পত্তি ক্রোক করে তখন সেই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব জজ সাহেব যায়, এত ওই জায়গায় চেয়ার নিয়ে সারাদিন বসে থাকতে পারে না, ওই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব যারা দেয় তারে কি বলে? রিসিভার। বুঝছেন? তাহলে রিসিভার যে কাজটা করতেছে ওই কাজটা কিন্তু আদালতের না, কিন্তু কমিশন যে কাজটা করতেছে ওই কাজটা কি আদালতের। আদালত করতে পারতেছে না বলেই করাচ্ছে কারে দিয়ে? কমিশন দিয়া করাচ্ছে। আচ্ছা একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধির অধীন কমিশন অর্থ হলো আদালতের কার্যধারায় ব্যবহারের প্রয়োজনে সাক্ষ্য প্রমাণাদি পেতে বা স্থানীয় তদন্ত করতে বা সম্পত্তি বাটোয়ারা করতে বা আদালত বা বিচারক কর্তৃক প্রদত্ত কর্তৃত্ব, মানে তার এই কর্তৃত্ব মানে ক্ষমতাটা দিছে কে? আদালত বা বিচারক। অনেক ক্ষেত্রে আদালতের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা সম্ভব নাও হতে পারে, যেমন সাক্ষী যদি কি হয়? অসুস্থ হয়। সেই ক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে কমিশন নিয়োগ করে অর্থাৎ সাক্ষ্য গ্রহণের ক্ষমতা অর্পণ করে। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 75, 76, 77, 78 ধারা সমূহে। কত কত ধারা? 75, 76, 77, 78 ধারা সমূহে এবং 26 আদেশে মামলার সাক্ষ্য গ্রহণ, সরেজমিনে তদন্ত, হিসাব পরীক্ষা ও সম্পত্তি ভাগবাটোয়ারার জন্য কমিশন প্রেরণ, কমিশনের বিধানাবলী, এখতিয়ার ও ক্ষমতা ইত্যাদি বর্ণনা করা হয়েছে। তো আমরা প্রথমে চলে আসি 75 ধারা। যদি বলেন স্যার 75 ধারার সাথে 26 আদেশের সম্পর্ক কি? সম্পর্ক আছে। ধারায় যে কথাটা বলছে সেটারে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে কোথায় বলেন? কোথায় করছে? আদেশে। তো আমরা প্রথমে চলে আসি যে ধারা 75, আদালত যে সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। দেখেন দেওয়ানি কার্যবিধির 75 ধারা অনুযায়ী আদালত গোল দিবেন 4টি ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। বিবিআই প্রথমে আসবে যে কমিশন নিয়োগ করতে পারে কত ধারায়? 75 ধারায়। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। মনে রাখবেন 4টা ক্ষেত্রে কি কি দেখেন। এক, কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে। কোন ব্যক্তির কি জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে। পাশে লেখেন বিধি 1 থেকে 8। পাশে লিখবেন বিধি 1 থেকে 8। বিধি 1 থেকে 8। ভাবে আসছে চশমা পরে দেখেন। দেখেন কোন ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে বিধি কত? 1 থেকে 8। তারপরে দেখেন স্থানীয় বা সরেজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য। এই প্রতিটা বিষয় আমরা ব্যাখ্যা করব, বাট এখানে একটু দেখেন স্থানীয় বা সরেজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য, টু মেক এ লোকাল ইনভেস্টিগেশন। পাশে লেখেন বিধি 9। বিধি 9। তারপরে দেখেন হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে। হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে, টু এক্সামাইন এন্ড অ্যাডজাস্ট অ্যাকাউন্টস। পাশে লেখেন বিধি 11। বিধি 11। তারপরে দেখেন সম্পত্তি বাটোয়ারা করার জন্য। পাশে লেখেন বিধি 13 এবং 14। বিধি 13 এবং 14। তো তাহলে
75 ধারায় কমিশন নিয়োগ করে কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। জবানবন্দি সাক্ষ্য গ্রহণ 1 থেকে 8, স্থানীয় সরেজমিনের তদন্ত কত? 9, হিসাব পরীক্ষা সমন্বয় কত? 11, সম্পত্তি বাটোয়ারা 13-14। এগুলা বিস্তারিত পড়বো। তার আগে আমরা ওই যে প্রথম যেটা, যে কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে, ওই যে কথা বললাম, প্রথমে দেখেন 26 এক বিধি, সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন। কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য, আন্ডারলাইন করবেন, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে, শব্দটা বলবেন, কোন কোন ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে 26 এক বিধিতে উল্লেখ করা হয়েছে। এবং যে ব্যক্তির জবানবন্দি, এটা বলবেন, যে ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য, এটা বলবেন, আদালত কমিশন ইস্যু করবে তা 26 বিধিতে উল্লেখ করা হয়েছে। দুইটা সূক্ষ্ম পার্থক্য, একটা হলো কোন কোন ক্ষেত্রে যদি বলে 26 আর কোন কোন ব্যক্তির ক্ষেত্রে যদি বলে তাহলে 26 ইন হুইচ কেসেস, তাহলে হলো কোন কোন ক্ষেত্রে, আর ইন হুইচ পারসনস, তাহলে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে। বুঝছেন? তাহলে যদি বলে যে কোন কোন ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য, সেটা হলো 26 আর কোন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য বা কোন কোন ব্যক্তির ক্ষেত্রে, সেটা হলো 26 তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো বিধি 1, দেখেন যে ক্ষেত্রে, ওই যে ক্ষেত্রগুলা, ইন হুইচ কেসেস, জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। সাধারণ নিয়ম হলো প্রত্যেক ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবে আদালত, এটাই তো নিয়ম। জবানবন্দি গ্রহণ করা কার কাজ? আদালতের কাজ। তবে নিম্নলিখিত ক্ষেত্রে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য কমিশন প্রেরণ করতে পারে। আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, আদালতে উপস্থিত হওয়া থেকে গোল দিবেন অব্যাহতি পেয়ে থাকলে। অব্যাহতি আজকে একটা ধারা পড়ছি, অব্যাহতি পাই কত ধারায় বলেন, মনে আছে কিনা? দেওয়ানি মামলায় অমুক অমুক ব্যক্তি আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি পায়, কত ধারায়? কে পারবেন বলেন? 81 ধারায়। ওই যে সরকারি কর্মকর্তা অব্যাহতি পায় কত ধারায়? 81। তাহলে ধরেন এমন কোন ব্যক্তি যারা আদালতে হাজির হওয়া থেকে কি দিছে, আদালত অব্যাহতি দিছে, বাট তার জবানবন্দি গ্রহণ করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে তার জবানবন্দি গ্রহণের জন্য কারে পাঠাবে? কমিশনে পাঠাবে। আচ্ছা, আন্ডারলাইন করেন, সাক্ষী অসুস্থ বা অচল হওয়ার কারণে হাজির হতে অপারগ বলে। সাক্ষী যদি কি হয়? অসুস্থ বা অচল, তাহলে সেই ক্ষেত্রেও কমিশন ইস্যু করতে পারে। তাহলে আমরা 26 দুইটা কারণ পাইছি, কোন কোন ক্ষেত্রে যদি হয়, তাহলে যারা হাজির হতে অব্যাহতি দিছে, আর সাক্ষী অসুস্থ বা অচল, অসুস্থ বা অচল। আচ্ছা, বিধি 4-এ আসেন, যার জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করা যেতে পারে। যার, আগেরটা বলছিল কোন কোন ক্ষেত্রে, আর ব্যক্তির কথা বললে কত? 26 কত? 4। দেখেন, আদালত সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে যদি উক্ত ব্যক্তি আদালতের, আন্ডারলাইন করবেন, স্থানীয় এখতিয়ারের সীমার বাইরে বাস করে। স্থানীয় এখতিয়ারের সীমায় পাইছেন? স্থানীয় এখতিয়ারের সীমার বাইরে মানে কি? মামলা চলে গোপালগঞ্জ সিভিল জাজ আদালতে, এখন যার জবানবন্দি গ্রহণ করবে সে বাস করে কক্সবাজারের রামুতে, মানে আদালতের তো ওই জায়গায় যাওয়া সম্ভব না, তখন তার জবানবন্দি গ্রহণের জন্য কি করতে পারে? কমিশন ইস্যু করতে পারে। তারপর দেখেন, যদি উক্ত ব্যক্তি যে তারিখে তার জবানবন্দি গ্রহণ করা হবে তার পূর্বে, আন্ডারলাইন করবেন, সে আদালতের স্থানীয় এখতিয়ারভুক্ত এলাকা ত্যাগের উপক্রম করলে, মানে যে তারিখে তার মামলার তারিখ, তার আগেই সে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এটা বলেন, এটা কেমন কথা? হ্যাঁ, সরকারি কর্মকর্তা, দেখা গেল সে বদলি হয়ে যাচ্ছে। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন, আদালতের মতে, আন্ডারলাইন করবেন, প্রজাতন্ত্রের চাকুরিতে কর্মরত কোনো ব্যক্তি যে জনসেবার ক্ষতি ব্যতীত, আন্ডারলাইন করবেন, জনসেবার ক্ষতি ব্যতীত উপস্থিত হতে পারবে না, সেরূপ ব্যক্তিদের জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারে। তাহলে যদি এলাকার বাইরে বাস করে, তারিখের আগে এলাকা ত্যাগের কি পরিত্যাগ করার উপক্রম হয়, আর প্রজাতন্ত্রের কোন সরকারি কোন কর্মকর্তা যারা যদি জবানবন্দি দিতে আসে, তাহলে জনগণের কি হতে পারে? ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রেও তার জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে। তাহলে আমি মাঝের গুলো মনে থাক বা না থাক, যদি বলে যে কোন কোন ক্ষেত্রে 26 যারা অব্যাহতি দিছে অসুস্থ অচল, আর কোন কোন ব্যক্তি 26 যে এখতিয়ারের বাইরে বাস করে,
নির্দিষ্ট তারিখের আগে এলাকা ত্যাগের কি উপক্রম করলে। আর সরকারি কোনো কর্মকর্তা যারা যদি জবানবন্দি দিতে আসে তাহলে কি হতে পারে, জনগণের ক্ষতি হতে পারে। মুখস্থর প্রয়োজন নাই, বারবার রিডিং করবেন। বিগত বছর প্রশ্ন দেখেন, পার্সন ফর হুজ এক্সামিনেশন কমিশন মে ইস্যু। পার্সন ফর হুজ মানে মানে যে সকল ব্যক্তিদের, কমিশন মে ইস্যু যে সকল ব্যক্তিদের এক্সাম, পার্সন ফর হুজ এক্সামিনেশন, এক্সামিনেশন মানে হলো পরীক্ষা, জবানবন্দি দেওয়া। কমিশন মে ইস্যু মানে কোন কোন ব্যক্তিদের পরীক্ষা করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। 26 কত 4। বুঝছেন? আর যদি আসলে যে কোন কোন ব্যক্তি, কোন কোন ক্ষেত্রে, ইন হুইচ কেসেস, সেটাও তো কত 26 এই যে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর কোথায় বর্ণিত আছে? অর্ডার 26, রুল কত 4। এক না, ব্যক্তির কথা বললে কত 4, আবার কয় 1, ব্যক্তির কথা বললে 4। 26 লেখা অনেকে বুঝেন না, এক্স এক্স দুইটা মানে কত 20, ভি মানে কত 5, তাহলে 25 হলো, আর ভির পাশে আবার আর একটা 1 কত 26, রুল কত 4। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 26 আদেশের 9 বিধি। স্থানীয় বা সরেজমিনের তদন্তের জন্য কমিশন, কমিশন টু লোকাল ইনভেস্টিগেশন, আন্ডারলাইন করেন, লোকাল ইনভেস্টিগেশন বিবিআই। প্রথমত এই ধরনের প্রশ্ন আসতে পারে যে লোকাল ইনভেস্টিগেশন কোথায় আছে, 26 আদেশের 9, স্থানীয় তদন্ত বা সরেজমিনে তদন্ত। দেখেন, লোকাল ইনভেস্টিগেশন, লোকাল ইনভেস্টিগেশন দেখেন, দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 9 বিধির অধীন আদালত সরেজমিনের তদন্তের কমিশন ইস্যু করতে পারে। নিম্নলিখিত কারণে আদালত সরেজমিনের তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। এখানে আমরা পড়ার আগে একটা কথা লিখে রাখেন, যে লোকাল ইনভেস্টিগেশন লেখেন পক্ষগণের আবেদন প্লাস আদালত স্বপ্রণোদিত হয়ে। লোকাল ইনভেস্টিগেশন এক জায়গায় লেখেন, এই যে আশেপাশে যে ফাঁকা জায়গা আছে লেখেন লোকাল ইনভেস্টিগেশন, লিখে পাশে লিখবেন পক্ষগণের আবেদন অথবা আদালত কি স্বপ্রণোদিত হয়, যেটা বলে সুমোটো। লোকাল ইনভেস্টিগেশন লিখছেন, লোকাল ইনভেস্টিগেশন বা বাংলায় কি বলে সরেজমিনে তদন্ত, পাশে লিখবেন পক্ষগণের আবেদন অথবা কি আদালত স্বপ্রণোদিত হয়ে, আদালত নিজের ইচ্ছায় অথবা স্বপ্রণোদিত হয়ে। এই কথার অর্থ কি? জি, নিজের ইচ্ছায় মানে হলো লোকাল ইনভেস্টিগেশনের জন্য ওনার কাছে বাদী আবেদন করতে পারে, ওনার কাছে বিবাদী আবেদন করতে পারে, অথবা কেউই আবেদন করে নাই, উনি ওনার নিজের ইচ্ছায় লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন ইস্যু করতে পারে। বুঝেন নাই বোধহয়? আপনি যখন কোর্টে প্র্যাকটিস করতেছেন, এক জায়গায় লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন ইস্যু করা দরকার, তখন আদালত আপনাকে বললো যে আপনার তো কমিশন ইস্যু করবো, লোকাল ইনভেস্টিগেশন আছে কোথায়? 26 আদেশে 9 বলবে যে এটা তো আদালত কি স্বেচ্ছায় পারে? পারে। এটা আপনি যদি না জানেন তাহলে আদালতে কি আপনি ব্যাখ্যা দিবেন কোথায়? বুঝতে পারছেন? আপনি কিন্তু এই ছাত্র অবস্থায় যে পড়াশোনা করতেছেন, উকিল হওয়ার, এই যে যারা উকিল হয়েছে দেখবেন যে ওনাদের মাথার 70% আর নাই, চলে গেছে, তখন কিন্তু ভুলে যাবেন। আচ্ছা দেখেন, এখন তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম যে লোকাল ইনভেস্টিগেশনের আবেদন পক্ষগণ করতে পারে অথবা কি আদালত স্বেচ্ছায়ও দিতে পারে। এখন লোকাল ইনভেস্টিগেশন জিনিসটা কি দেখেন, কোন মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য কোন সম্পত্তির আন্ডারলাইন করবেন বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা বা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য আদালত একজনকে লোকাল ইনভেস্টিগেশনে পাঠাইছে যে যাও তুমি যাইয়া মানুষের মধ্যে ব্যাখ্যা করো যে বিরোধীয় বিষয় কি, অথবা যাও তুমি এই সম্পত্তির বাজার দর দেখে আসো যে সম্পত্তি আসলে মূল্য কত আছে, অথবা যাও তুমি এই জায়গায় যে মধ্যবর্তী মুনাফা নির্ণয় করে আসো। মধ্যবর্তী মুনাফা মিলন মিলন মধ্যবর্তী মুনাফা কি মিলন বলেন তো? কিছু একটা বলে দেন, আক্ষরিক ব্যাখ্যা করে দেন। মধ্যবর্তী মানে কি?
মাঝখানে। আর মুনাফা কি? লাভ। আখিনুরি মনে আছে নাকি? দেই আখিনুরি দেন নি, দেন আখিনুরি দেন। স্যার মধ্যবর্তী মুনাফা হলো কেউ যদি বেআইনি ভাবে হ্যাঁ, এ নির্মল সোনা, কারো ভাই কোথায় যান? সম্পত্তিতে যে অবৈধ মাছ ছাড়িয়ে, হ্যাঁ এটা একটু মনে আছে চলো না, তুমি কও ভাই। এই তানবিন সাহেব পারতে পারে, দেন। ওনার একটা উকিল উকিল ভাব আসছে, বলেন বলেন। স্যার অবৈধভাবে কারো সম্পত্তি দখলের পরে হুম, সেই সম্পদ ব্যবহার করে যে এই অর্থটা বা এটা উপার্জিত হবে লাভ। ধন্যবাদ। মানে আপনি একজনকে বেআইনি ভাবে বেদখল করলেন, বেদখল করার পর দেখা গেল ওই জমিতে বাঁশঝাড় আছে, তারপরে ফল ফলাদির গাছগাছালি আছে, এখন আপনি ওই বাঁশ বিক্রি করছেন, ফল বিক্রি করে টাকা পয়সা নিছেন, বা ওই জমিতে ঘর ছিল, ঘর ভাড়া দিয়ে টাকা ইনকাম করছেন, এগুলাই হলো কি? মধ্যবর্তী মুনাফা। এখন বাদী চাইছে মধ্যবর্তী মুনাফা, আদালত একজন কমিশন নিয়োগ করে পাঠাইছে, যাও তুমি দেখে আসো যে আসলে মধ্যবর্তী মুনাফা এত, সে যা দাবি করছে এটা হওয়া সম্ভব কিনা। বুঝছেন? তাহলে বিরোধী কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য কোনো সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকা বা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য আদালতে গ্রহণ করা যেতে পারে এমন কোনো সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্যে সরেজমিনে তদন্তের আদেশ দেওয়া যায় না, বরং এমন বিষয়ে সরেজমিনে তদন্তের নির্দেশ দিতে হবে যেটা উক্ত বিষয়ের প্রকৃতির কারণে নির্দিষ্ট স্থানে গিয়ে সংগ্রহ করা প্রয়োজন হয়। একটু গভীরের কথা বলছে, যে যে কাজটা স্বয়ং আদালতে বৈশা করা যায় সেই ক্ষেত্রে আর সরেজমিনে তদন্তের দরকার নাই, কিন্তু যে কাজটা আদালতে বৈশা করা যাচ্ছে না সেই কাজটা করার জন্য পাঠাবে কিসের জন্য? সরেজমিনে তদন্তের জন্য। তারপরে দেখেন, হিসাবের বইয়ের তালিকা প্রস্তুত করতে, মকদ্দমার সম্পত্তির মূল্যমান নির্ধারণ করতে, বিরোধী ভূমিতে কোনো অবকাঠামো আছে কিনা সেটা নির্ধারণ করতে, কোনো সীমানা প্রাচীর কোনো নির্দিষ্ট প্লটে অবস্থিত কিনা সেটা নির্ধারণ করতে কমিশন ইস্যু করা যেতে পারে। বিরোধী ভূমিতে কোন বাড়ি আছে কিনা সেটা নির্ধারণ করতে কমিশন নিয়োগ করা যেতে পারে। মানে বিরোধী যে জমি, এই জমিতে বাড়ি আছে কিনা, বা বাড়ি থাকলে কয়তলা বাড়ি আছে, এইগুলো দেখার জন্যও কি মধ্যবর্তী, মানে আপনার সরেজমিনে তদন্তের জন্য পাঠাতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা দেখেন, বিরোধী ভূমিতে আন্ডারলাইন করেন কে দখলে আছে সেটা নির্ধারণ করতে কমিশনার নিয়োগ করা যায় না। উনি বড়জোর দেখে এসে বলতে পারে যে আমি এই দেখে আসছি, কিন্তু দখলে কে আছে এটা নির্ধারণ করবে কি? আদালত। দেখছেন, বিরোধী ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে কমিশন নিয়োগ করা যায় না, কারণ আদালতে সাক্ষ্য প্রমাণ দিয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে দখল প্রমাণ করা বাদীর দায়িত্ব, এবং আদালত এমন দায়িত্ব কমিশনারকে অর্পণ করতে পারে না। এখন উনি যদি যাই দেখে বলে দেয় যে মুখ দখলে আছে, তাহলে তার আদালতের দরকার নাই। কে দখলে আছে নাকি নাই এটা নির্ধারণ হবে কিসের মাধ্যমে? সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। বুঝছেন? তো তাহলে বলেন তো, মধ্যবর্তী মুনাফা মানে লোকাল ইনভেস্টিগেশন যেটা কোথায় আছে? 26 আদেশের 9। কি কি কাজের জন্য লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন নিয়োগ করবে? বাজার দর, বিরোধী বিষয় ব্যাখ্যা, মধ্যবর্তী মুনাফা নির্ণয়, এগুলা নাকি? যে কাজ আদালত বসে করতে পারে সেই কাজের জন্য নিয়োগ করবে? সেই কাজের জন্য করবে না। এবং এখানে একটু মনে রাখেন, এই 26 আদেশের কোথাও আপিলযোগ্য আদেশ নাই। সো কমিশন নিয়োগ করুক না করুক, সবগুলোর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন নিয়োগের আবেদন করছে, প্রতিকার কি? মানে যদি না মঞ্জুর করতে রিভিশন, মঞ্জুর করলেও রিভিশন। বা এই ধরনের প্রশ্ন আসলো যে লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন নিয়োগের আবেদন করতে পারে কে? বাদী না বিবাদী? পক্ষগণ লেখছি না, তার মানে বাদীও পারে বিবাদী পারে। কেউ যদি আবেদন না করে আদালত নিজের ইচ্ছায় পাঠাতে পারবে? পারবে। ঠিক আছে? এখানে আরেকটা কথা লেখেন, এই যে নিচে ফাঁকা জায়গা আছে, লেখেন লোকাল ইনস্পেকশন। লোকাল ইনস্পেকশন লোকাল ইনস্পেকশনের বাংলা হচ্ছে সরেজমিনে পরিদর্শন। সরেজমিনে পরিদর্শন বা স্থানীয় পরিদর্শন। একটু লেখেন, স্থানীয় পরিদর্শন বা সরেজমিনে পরিদর্শন। লিখছেন? এবার লেখেন কোথায় আছে, লেখেন আদেশ 39 বিধি 7।
আদেশ 39 বিধি 7 লিখে ব্র্যাকেটে লেখেন পক্ষগণের আবেদন। আদেশ 39 বিধি 7 ব্র্যাকেটে কি লিখবেন? পক্ষগণের আবেদন। আর নিচে আবার লেখেন আদেশ 18 বিধি 18। আদেশ 18 বিধি 18। আদেশ 18 বিধি 18 ব্র্যাকেটে লেখেন আদালত স্বপ্রণোদিত হয়ে। আদালত স্বপ্রণোদিত হয়ে। কি হয়ে? স্বপ্রণোদিত হয়ে। তাহলে লোকাল ইন্সপেকশন, এই বিধানটা আমরা সামনে পড়বো বা এক জায়গা পড়ে আসছে। লোকাল ইন্সপেকশন আছে 39 আদেশের 7। 39 আদেশের 7 যেটা, এটা পক্ষগণ আবেদন করলে দিবে। আর 18 আদেশের 18 যেটা, এটা আদালত স্বপ্রণোদিত হয়ে। বাট লোকাল ইনভেস্টিগেশন পক্ষগণের আবেদন হোক বা আদালত স্বেচ্ছায় হোক, কোথায় আছে? 26 আদেশের 9। 26 আদেশের 9। আর এই জায়গা কোথাও আপিলযোগ্য আদেশ নাই। মঞ্জুর করুক ওয়েদার লোকাল ইনভেস্টিগেশন আর লোকাল ইন্সপেকশন আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? রিভিশন। আর এই লোকাল ইনভেস্টিগেশনের কাছে একটু ছোট্ট, আচ্ছা লেখা লাগবে না, জেনে রাখা ভালোতে আছে। আচ্ছা, এরপরে দেখেন একটা মামলা রেফারেন্স বলছে আব্দুল কাদের মন্ডল বনাম আকবর মন্ডল 47 ডিএলআর 1995-238। স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমায় দখল একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাদী সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করে এমন দখল প্রমাণ করবে যে সেহেতু স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমায় কে দখলে আছে সেটা নির্ধারণ করতে আদালত কমিশনার নিয়োগ করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, দখলে কে আছে না নাই এটা কখনো কমিশনার নির্ধারণ করতে পারে না। এটা নির্ধারণ করবে কে? আদালত। জেনে রাখা ভালো। দেখেন, আদালত কর্তৃক নির্ধারিত গোল দিবেন অনধিক 3 মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিবে কতদিন? অনধিক 3 মাস মানে কি? সর্বোচ্চ কতদিন? 3 মাস। এটা বিবিআই সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস। বুঝছেন? আমরা বিগত বছর, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা পরীক্ষায় চলে যাবো, আর একটু পরে শেষ হয়ে যাবে। বিগত বছরে 1 নম্বর প্রশ্নটা পড়ি। দেখেন যে স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায় না? সম্পত্তির দখলকার নির্ধারণ, এটা যায় না। লোকাল ইনভেস্টিগেশনের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? কোথায় আছে? 26 আদেশের 9। আমরা 75 ধারায় কমিশন নিয়োগ করা যায় কয়টা ক্ষেত্রে? কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। 2টা পড়ছি, কারো জবানবন্দি গ্রহণের জন্য পাইছি, সরেজমিনে তদন্ত পাইছি। এখন যেটা দরকার দেখেন 26 আদেশের 11, হিসাব পরীক্ষা করার বা সমন্বয় করার জন্য আদালত কমিশন ইস্যু করতে পারে। ধরেন এমন একটা মামলা করলো যে ওই মামলায় অর্থের মামলা, অনেক হিসাব নিকাশ জড়িত। এখন এত হিসাব নিকাশ তো আদালতে ওই জায়গায় বসে করা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে ওই হিসাব নিকাশ করার জন্য আদালত কি নিয়োগ করতে পারে? কমিশন নিয়োগ করতে পারে 26 আদেশের 11-তে। দেখেন দেওয়ানি কার্যবিধির 26 আদেশের 11 নিয়ম অনুসারে কোন মামলায় হিসাবপত্র পরীক্ষা বা সংশোধন করা প্রয়োজন হলে আদালত যাকে উপযুক্ত মনে করে তার নিকট কমিশন প্রেরণ করে উক্ত হিসাব পরীক্ষা বা সংশোধন করার নির্দেশ দিতে পারে। তাহলে আমি জাস্ট মনে রাখবো হিসাবপত্র পরীক্ষা 26 আদেশের কত? 11 কমিশন নিয়োগ করতে পারে পরীক্ষার জন্য। সর্বশেষ দেখেন স্থাবর 26 আদেশের 13 এবং 14-তে বলছে স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য কমিশন। স্থাবর সম্পত্তি বলতেন কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন টু মেক পার্টিশন। পার্টিশন মানে হলো বাটোয়ারা। লালন সাহেব মানে চলে গেছে না? দেওয়ানি কার্যবিধির 26 আদেশের 13 ও 14 নিয়ম অনুসারে যদি সম্পত্তি বাটোয়ারার জন্য প্রাথমিক ডিক্রি প্রদত্ত হয়ে থাকে, আন্ডারলাইন করবেন, বিষয়টি যদি দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 54 ধারার আওতায় না পড়ে, তবে আদালত যাকে উপযুক্ত মনে করে তার নিকট কমিশন প্রেরণ করে প্রাথমিক ডিক্রিতে বর্ণিত সত্য অনুসারে সম্পত্তি বাটোয়ারা করবে। একটু শুনেন, 54 ধারায় আছে সম্পত্তি বাটোয়ারা করবে জেলা কালেক্টর। কে বলেন? জেলা কালেক্টর। যদি কোনো ক্ষেত্রে জেলা কালেক্টর সম্পত্তি বাটোয়ারা না করে তাহলে ওই সম্পত্তি বাটোয়ারার জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে। বাট
যদি জেলা কালেক্টর দায়িত্ব পালন করে তাহলে আর আদালতের আলাদা এই সম্পত্তি বাটার জন্য কমিশন নিয়োগের প্রয়োজন নাই। বুঝছেন? তাহলে এই যে বাটার জন্য কমিশন নিয়োগ করে 26 আদেশের কত 13-তে। তো এই যে 4টা ক্ষেত্রে কমিশন নিয়োগ করে, মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? রিভিশন। এবং এই জায়গা 26 আদেশে যদি কোথাও আসে যে কমিশন রিপোর্ট দেবে কত দিনের মধ্যে, সব জায়গায় কত? সর্বোচ্চ কত? 3 মাস। এই হলো কথা। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি পড়ি, দেখেন 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অর্ডার 26-এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যায় না? ওই নালিশি সম্পত্তিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা তা নির্ধারণ করতে। সত্ত্ব, দখল এগুলা আসলে কমিশনারের কাজ না, এগুলা কাজ কার? আদালতের। কমিশন জাস্ট ওই যে ক্ষতিপূরণ নির্ণয়, মধ্যবর্তী মুনাফা, বিরোধী বিষয় ব্যাখ্যা, এই কাজগুলোই করবে। কিন্তু উনি কখনো বলতে পারবে না যে অমুক দখলে আছে, বা উনি কখনো বলতে পারবে না অমুক সত্ত্ব আছে। বাট উনি বললেও এটা নির্ধারণ করবে কে? আদালত। ওনার কথার উপর ভিত্তি করে কিন্তু নির্ধারিত হবে না। এটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণের বিষয়। সেল প্র্যাকটিসে দেখেন এই 3 নাম্বার, 5, 6, 13 নম্বর প্রশ্নটা দেখেন সেল প্র্যাকটিসের। আদালত কর্তৃক নির্ধারিত কত দিনের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হয়? কতদিন? 3 মাস। কোন ধরনের সম্পত্তি বাটোয়ারা করার জন্য দেওয়ানি কার্যবিধির অধীন বাটোয়ারা কমিশন গঠন করা হয়? কোন সম্পত্তি? স্থাবর সম্পত্তি। তারপরে 15 নম্বরটা দেখেন, বাংলাদেশের বাইরে বসবাসরত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত কমিশন বা অনুরোধ পত্র দিবে। 16 নম্বর দেখেন, সম্পত্তি বাটোয়ারা সম্পর্কে আদালতের রিপোর্ট দিতে হবে কত মাস? ওই যে বললাম না যে 26 আদেশে যত সময় আছে সব কতদিন? 3 মাস। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা সরাসরি পরীক্ষায় চলে যাব। তো তাহলে আজকে আমরা কি কি পড়ছি দেখেন। আমরা আজকে একেবারে শুরু করছিলাম সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মামলা, ধারা 79 থেকে কত 81, আর আদেশ কত 27। তারপরে পড়ছিলাম সংবিধান সংক্রান্ত মামলা যদি উত্থাপিত হয়, আদেশ কত 27 ক বা 27A নাকি? 28 আমরা পড়ি নাই, কর্পোরেশন কর্তৃক বা কর্পোরেশনের বিরুদ্ধে মামলা, অর্ডার কত 29। তারপরে আমরা পড়ছি নিঃস্ব ব্যক্তি কর্তৃক বা তার বিরুদ্ধে মামলা, আদেশ কত 32। সরি, ওই যে নাবালক কর্তৃক বা নাবালকের বিরুদ্ধে মামলা, আদেশ কত 32। নাবালকের পক্ষে নেক্সট ফ্রেন্ড, আর বিবাদী হলে গার্ডিয়ান অ্যাড লিটেম। নিঃস্ব ব্যক্তি প্রপার, আদেশ কত 33। সর্বোচ্চ কত টাকা? 5000। কয় মাস পূর্বে স্থানান্তর করলে হবে না? 2 মাস পূর্বে প্রতারণামূলক ভাবে। 34 আদেশ আমরা পড়ি নাই, জাস্ট টাইটেল পড়ছি। কি? সম্পত্তি বন্ধক রিলেটেড মামলা বিস্তারিত বলা আছে। কত আদেশ? 34। আদেশ 35-এ আমরা একটু পড়ছি ইন্টারপ্রেটার সুট, আর আদেশ 35 সমান সমান ধারা কত 88। বিবাদী হবে অ্যাটলিস্ট কয়জন? বিবাদী হবে অ্যাটলিস্ট 2 জন। এরপরে আমরা অন্তর্বর্তীকালীন যে অর্ডার গুলো পড়লাম, এর মধ্যে আদেশ পড়ছি কত 26। তাহলে আমরা এই যে আজকে কিন্তু অনেকগুলো আদেশ পড়ছি। দেখেন আমরা এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 8টা আদেশ আজকে আমরা একদিনে পড়ছি। এগুলা ওই যা পড়ছি এতটুকুই, এর বেশি আপনার পড়ার কোনো প্রয়োজন নাই। এতটুকুই ক্লাস দেখবেন, আর আগামী দিনের ক্লাস কেউ মিস করবেন না, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। একেবারেই দেওয়ানি কার্যবিধির বলা যেতে পারে মানে গুরুত্বপূর্ণ বিষয়, রায়ের পূর্বে ক্রোক গ্রেফতার, মানে 38, 39 এই আদেশগুলো পড়বো। আমাদের দেওয়ানি কার্যবিধি আর 3টা ক্লাস লাগতে পারে, 3 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। তো এই আর কি, আজকে এ পর্যন্তই। এবং আপনাদের পরীক্ষার সিলেবাস আমি বলে দিই। আজকে তো পরীক্ষা হবে, আজকের পরীক্ষা ব্যতীত আগামী সোমবার যে পরীক্ষা হবে, সোমবারের পরীক্ষার সিলেবাস হচ্ছে ওই যে থেকে পড়ে আসবেন 22 আদেশ থেকে 22 থেকে এই যে আপনার 35 পর্যন্ত, 22 আদেশ থেকে 35। এবং এটা একেবারে এমন না আমরা যা পড়ছি তার ভিতরে, বুঝছেন? আমরা যা পড়ছি তার ভিতরে 22 থেকে 35 আদেশ সোমবারে। কি আছে আকিনুর?
সেটা তো বললামই, দণ্ডবিধি ফৌজদারি যে শনিবারে ছিল সেই শনিবারে, আগামীকালকার ক্লাস হবে না। সো আগামীকালকার যে পরীক্ষার শিডিউল ছিল সেটা কবে হবে? পরবর্তী। বাট সোমবারে পরীক্ষার কত, 22 থেকে 35। তো ধন্যবাদ, ভালো থাকেন, কেউ যেন না, 5 মিনিট সময় লাগবে, আমি প্রশ্ন করি, তারপর পরীক্ষা দিয়ে তারপরে যান। আল্লাহ হাফেজ। 5-7 মিনিটের মধ্যে প্রশ্ন পাবেন, সো ধৈর্য ধারণ করেন।